বাঁধন রূপের অধিকারী লিখেছেন সুমি চৌধুরী। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ৮। কান্নার ভেতরে যেন একটা জীবন্ত বোমা ব্লাস্ট হলো। উপস্থিতির সবার চোখে ছানা পড়া হয়ে একদম কপালে উঠে যায়। গোটা জেলের প্রতাপশালী এসপি কিনা এই অদ্ভুত কাদামাখা সাধারণ ডেলিভারি গার্লকে বিয়ে করবে। রূপার বুকের ভেতরে অদ্ভুত একটা দ্রুত আছাড় খাচ্ছে, যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই পাঁজরে হাড় ভেঙে বাহিরে বেরিয়ে আসবে। বাঁধন এসব কি আবল তাবল বলছে? এই লোকের মাথাটা কি পুরোই গিয়েছে নাকি? অখিল নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চোখ গোল গোল করে বলে, বাঁধন, তুই এসব কি বলছিস? মজা করছিস তাই না? বাঁধন রূপার ছটফট করতে থাকা হাতটা আরও শক্ত করে ধরে নিচের মুঠোয় চেপে ধরে ঠোঁটের কোণে এক ফিলতে রহস্যময় হাসি ফুটিয়ে অখিলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আই এম নট জোকিং অখিল, আই এম ড্যাম সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে থপ করে কিছু একটা ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হয়। সবাই চমকে তাকিয়ে দেখে অখিল ছোটান ফ্লোরে পড়ে আছে বললে ভুল হবে। সে আসলে শখ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। বাঁধনের আর বুঝতে বাকি থাকে না যে শালা তার কথা বিশ্বাস করতে না পেরেই সোজা বেহুশ হয়ে গিয়েছে। এদিকে রূপার সারা শরীর থরথর করে কাঁপছে। যা করার তাকে এক্ষুনি করতে হবে। এই পাগলের হাত থেকে এক মুহূর্ত পালাতে না পারলে আজই তার জীবনের এই টপিকটাকে লেখা হয়ে যাবে। হঠাৎ করেই চরম বিপদে তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি খেলে গেল। কোনোভাবে না কিছু ভেবে সে মুহূর্তের মধ্যে বাঁধনের শক্ত হাতের উপরে নিজের পুরো শক্তি দিয়ে সজোরে কামড় বসিয়ে দিল। আহ! তীব্র ব্যথায় এক ঝটকায় চিৎকার দিয়ে রূপার হাতটা ছেড়ে দেয় বাঁধন। আর সেই সুযোগটা লুফে নিয়ে রূপা এক সেকেন্ডের সময় নষ্ট না করে বাইরের দিকে দিল এক দৌড়। ডেলিভারি গার্লকে এভাবে পালাতে দেখে কয়েকজন পুলিশ সদস্য যেই না তার পিছন করতে তাকে ধাওয়া করতে যাবে, অমনি বাঁধন নিজের হাতটা চেপে ধরে কড়া গলায় তাদের থামিয়ে দিয়ে বলে, থামো, ওকে যেতে দাও। বাঁধনের সরাসরি আদেশে পুলিশগুলো আর এক কদমও না বাড়িয়ে সোজা দাঁড় হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে কয়েকজন মিলে অখিলকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে চোখে মুখে পানি দেওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। বাঁধন ধীর পায়ে নিজের ক্ষতবিশিষ্ট হাতটার দিকে তাকায়। কাদার ছাপের মাঝেই সেখানে কোণে কোণে ৩-৪টে দাঁত বসে গিয়েছে। চামড়া কেটে টকটকে লাল রক্তের দেখা দিয়ে যাচ্ছে। নিজের হাতের সেই কামড়ের দাগটার দিকে তাকাতেই হুট করে বাঁধনের মনে হলো সেই গভীর জঙ্গলের স্মৃতিটা ভেসে ওঠে। সেই দিনও ঠিক এই একইভাবে রূপা তার ঘাড়ে কামড় দিয়ে পালিয়েছিল। ক্ষতস্থানটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বাঁধন নিজের হাতটা শক্ত করে মুঠো করে। তারপর বাহিরে রূপার চলে যাওয়ার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, স্টুপিড একটা, তোকে তো আমি দেখে ছাড়বো। অন্যদিকে আরেক জ্বালা শুরু হয়েছে বৃষ্টির। রাস্তায় ফুল বিক্রি করেও সে শান্তিতে নেই। প্রতিদিন যখনই সে সাকিন ভাইয়ের দোকানের সামনে আসে, এই আকাশ নামের লোকটা ঠিক বাইক নিয়ে হাজির হয়। এরপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে অদ্ভুত গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন বৃষ্টিকে খুব কড়া পাহারায় রেখেছে সে। আকাশের এই রহস্যময় আচরণে বৃষ্টি কিছুতেই মাথায় ঢুকিয়ে উঠতে পারছে না। লোকটা এভাবে কেন সারাক্ষণ তাকে নজরে নজরে রাখে? কোনোভাবে কি সে তাকে চিনে ফেলেছে? কিন্তু চিনবে বা কীভাবে? চেনার মতো কোনো অবস্থা তো বৃষ্টি রাখেনি। সে সবসময় মুখে মাস্ক পরে একদম নিখুঁত মেকআপে ঢাকা থাকে। তার চেনার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি চেনেও থাকে, তবে একটা স্টেপ দাঁড়িয়ে থাকে কেন? কে হয় সে যে তাকে এভাবে পাহারা দেবে? ভেবে কুলকিনারা পায় না বৃষ্টি। শেষমেশ সে মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ লোকটা আসলেই নিজে জিজ্ঞেস করবে সে আসল সমস্যাটা কী। এই ভেবে সে নিজেকে স্বাভাবিক রেখে কাস্টমারদের সাথে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর প্রতিদিনের অভ্যাস মতো আজও আকাশ বাইক নিয়ে এসে থামে। কিন্তু আজ সে একা নয়, সাথে একটা মেয়ে তার বাইকের পেছনে বসে আছে। হুট করে আকাশকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখে বৃষ্টির কলিজাটা যেন চমকে ওঠে, মোচড় দিয়ে ওঠে। বুকের ঠিক ভেতরটায় হালকা চিনচিনে একটা ব্যথা অনুভব করে। কিন্তু এমন কেন হচ্ছে তার নিজের কাছে সে উত্তর নেই। তার এই এলোমেলো ভাবনার মাঝে আকাশ আর ওই মেয়েটা একদম ফুলের দোকানের সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খিলখিল করে হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, কোন ফুলটা নেব বলো না। আকাশ আলতো করে নিজের নজরটা ঘোরায়। সে সোজা তাকায় মাস্ক পরা বৃষ্টির চোখের দিকে। বৃষ্টিও ঠিক ওইভাবেই তাকিয়ে থাকে মুহূর্তেই আকাশের দিকে। দুজনে চোখাচোখি হতে বৃষ্টি একটা তীব্র অস্বস্তিতে দ্রুত চোখ নামিয়ে নেয়। আকাশ নিজের 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মেয়েটার দিকে চেয়ে শান্ত গলায় বলে, নাও, তোমার যেটা ভালো লাগে। মেয়েটা অদ্ভুতভাবে গাল ফুলিয়ে বেশ আদরে আবদার করে বলে, তুমি একটা পছন্দ করে দাও, দাও না প্লিজ প্লিজ। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ধীর চোখে দোকানের ফুলগুলোর ওপরে দৃষ্টি বোলায়। বৃষ্টি তখন নিজের ভেতরে অস্থিরতা লুকাতে একটা বড় সূর্যমুখী ফুল বালতি থেকে তুলে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই আকাশ কিছুটা ঝুঁকে এক ঝটকায় চোখ মেরে বৃষ্টির হাতের সেই সূর্যমুখী ফুলটা কেড়ে নেয়। তারপর বৃষ্টির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে, ফুলটা কেমন হবে আপু? বুকের ভেতরটা কেমন যেন ছটফট করতে থাকে বৃষ্টির। আকাশকে অন্য কারো কাছে
কাছাকাছি দেখে তার কি অদ্ভুত অবাধ্য কষ্ট হচ্ছে। তবুও সব কষ্ট নিজের ভেতরে চেপে নিয়ে নিজেকে সামনে নিয়ে মুখে একটা হালকা কৃত্রিম হাসি ফুটিয়ে বলেন, জি স্যার, অনেক সুন্দর, ম্যামকে দিতে পারেন এটা। আকাশ কোনো দ্বিধা না করে সূর্যমুখী ফুলটা সোজা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। মেয়েটা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। ফুলটা হাতে নিয়ে সে বৃষ্টিকে অবাক করে দিয়ে রাস্তার মধ্যে সটান আকাশকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ। ওদের এই দৃশ্য থেকে মুহূর্তের মধ্যে বৃষ্টির দুই হাত শক্ত মুষ্টি হয়ে আসে। তীব্র এক হিংসায় যেন তার সারা শরীর জোরে পুলে খাক হয়ে যেতে থাকে। বাবার একমাত্র আদরে মেয়েছে, এত বড় জ্বলন্ত কষ্ট সহ্য করার মতো কোনো ক্ষমতা বৃষ্টির নেই। নিজের ভেতরে যে অবাধ্য ক্ষোভ আর হিংসা কিছুতেই সামলেতে পারে না। সে সজোরে সামনে থাকা একটা সূর্যমুখী ফুলের বালতিতে লাথি বসিয়ে দেয়। লাথি লাগার সাথে সাথে বড় বালতিটা নড়ে চড়ে উঠে ঠাস করে মাঝ রাস্তায় আছাড় খেয়ে পড়ে। নিমিষের মধ্যেই বালতিতে থাকা সুন্দর সুন্দর সব সূর্যমুখী ফুল ধুলোবালির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। হঠাৎ একটা বিকট শব্দে মেয়েটা তড়িৎ গতিতে আকাশকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশও চমকে উঠে রাস্তায় পড়ে থাকা বালতি আর ফুলগুলোর দিকে এক পলক তাকায়। সহসা নিজের তীক্ষ্ণ নজরটা বৃষ্টির দিকে ঘুরিয়ে বেশ অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু, আপনি এভাবে বালতিতে লাথি দিলেন কেন? আকাশের মুখে নির্লজ্জ প্রশ্ন শুনে বৃষ্টির আগে নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থায় চলে গিয়েছে। সব ভয়টর ভুলে সে সোজা আকাশের দিকে চোখের দিকে তাকিয়েছে। বালতিতে লাথি না দিয়ে আপনার বুকে লাথি দেওয়া উচিত ছিল, চিটার একটা, ফ্ল্যাটপাচ একটা। বলে বৃষ্টি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। হনহন করে দোকানের ভেতরের দিকে এসে নিজের ব্যাগটা তুলে নেয় এবং সাকিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমি বাসায় যাচ্ছি, শরীরটা বড্ড খারাপ লাগছে আমার। সাকিন কিছু বুঝে ওঠার আগে বৃষ্টি দোকান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে। মনের ভিতরে ক্ষোভে মেশানোর মতো পা চালিয়ে সে দ্রুত রাস্তার মোড়ে চলে আসে এবং একটা ফাঁকা রিক্সা থেকে ঝটপট উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করতেই এতক্ষণে চেপে রাখা বাঁধ ভাঙা চোখের পানি টপটপ করে গাল বেয়ে গড়িয়ে ঝরতে থাকে। বৃষ্টি নিজের ওড়না দিয়ে মুখটা আড়াল করে ফুপিয়ে ওঠে। কেন হচ্ছে তার সাথে এমন? সে নিজেও তো এই বাধার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ওই হিটলার আকাশটাকে অন্য কোনো মেয়েটার সাথে পাশে দেখে বুকের ভেতরে এভাবে দুমড়ে মুচড়ে উঠছে কেন? কেন এত রাগ হচ্ছে তার? সে নিজের মনের এই অদ্ভুত চঞ্চলতা কিছুতেই ভেবে পায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই দোকান থেকে কোনো মতো ভালো করে গোসল করে একদম পরিষ্কার হয়ে বাড়ি ফিরে রূপা। কাদার সেই ভুতুরে রূপে ধুয়ে মুছে সে এখন সম্পূর্ণ স্বাভাবিক। ড্রয়িং রুমে পা রাখতেই রূপার দেখে আহসান রহমান, আতিক রহমান আর হাজি রহমান একসাথে সোফায় বসে বেশ গম্ভীর মুখে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আহসান রহমানকে সচরাচর এত তাড়াতাড়ি বাড়িতে দেখা যায় না। আজ তাকে অসময়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে রূপা বেশ অবাক হয়। পা টিপে টিপে চুপচাপ তাদের কাছাকাছি এসে দাঁড়ায়। আহসান রহমান রূপাকে ভেতরে ঢুকতে দেখেই মুখ তুলে চাইলেন এবং স্নেহ ভরে বললেন, এসেছো বা, যাও জলদি গিয়ে একটু রেডি হয়ে নাও তো। বৃষ্টি হয়তো এতক্ষণ রেডি হয়ে গিয়েছে। রূপা নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে, কেন বাবা, কোথাও যাচ্ছি আমরা? আহসান রহমান বিস্তারিত না জানিয়ে শুধু বললেন, হ্যাঁ মা, এখন আর কথা না বাড়িয়ে সময় নষ্ট করো না, যাও। রূপার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। রুমে ঢুকতে এসে দেখে বৃষ্টি আসলেই আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে রেডি হচ্ছে। আয়নার প্রতিবিম্বে রূপাকে ঘরে ঢুকতে দেখে বৃষ্টি মুখ না ঘুরিয়ে বলে ওঠে, এসেছিস, জলদি রেডি হয়ে নে। রূপা টেবিল থেকে ক্যান্টিকে কোলে তুলে নেয়, তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলে, হঠাৎ এভাবে রেডি হতে বলছিস কেন? কোথায় যাচ্ছি আমরা? বৃষ্টি চোখের কোণে আলতো করে কাজল পড়তে পড়তে বলে, আমি নিজেও জানি না রে, আঙ্কেল হুট করে বাইরে থেকে এসে বলেন ঝটপট রেডি হতে। তোর কথা জিজ্ঞেস করেছিলাম তাই আমি বানিয়ে বললাম তুই এখনো কলেজেই আছিস, আর আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি একটু আগে চলে এসেছি। বৃষ্টির কথা শুনে রূপার ঠোঁটে কোণে একটা চতুর হাসি ফুটে ওঠে। সে ক্যান্ডির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ও, এই জন্যই তোকে আজকে আমি আসার সময় রাস্তার মোড়ে দেখতে পাইনি। বৃষ্টি কাজলের দানিটা টেবিলে রাখিয়ে সুন্দর করে রেখে রূপার দিকে ঘুরিয়ে তাড়া দেয়, এখন আর এইসব ফালতু কথা না বাড়িয়ে সময় নষ্ট করিস না তো, জলদি রেডি হ। রূপার কথা না বাড়িয়ে ওয়ার্ড্রপ থেকে তার পছন্দের মতো একটা সারারা স্যুট জামা বের করে দ্রুত পরে নেয়। জামাটা এক অদ্ভুত সুন্দর ম্যাজেন্টা পিঙ্ক বা মিষ্টি গোলাপি রঙের। হাঁটু পর্যন্ত লম্বা এই কুর্তিটার গলা থেকে শুরু করে সারা বুকের রূপালি সুতো, জরি আর সিকুয়েন্সের নিখুঁত কারুকাজ করা, যা কৃত্রিম আলোয় হালকা ঝিলমিল করে উঠেছে। কুর্তার হাতা এবং নিচের চওড়া বর্ডারে রয়েছে একরকম ভারী কাজের চওড়া লেস। এই কুর্তির নিচে সে পড়েছে ঘেরওয়ালা চমৎকার একটা সারারা প্লাজো। ধবধবে সাদা অফ হোয়াইটের রঙের মধ্যে সারারাটি নিচে নামার সাথে সাথে স্কার্টের মতো চওড়া হয়ে নিচে নেমে গিয়েছে, যার একদম শেষ প্রান্ত জুড়ে কুর্তির সাথে ম্যাচিং করা গোলাপি রঙের সূক্ষ্ম সুতোই পার বসানো। কাঁধের একপাশ দিয়ে রূপা ওড়নাটি ঝুলিয়ে নিয়েছে, সেটাও অফ হোয়াইট রঙের একদম পাতলা নেটের, যার চারিদিকে বর্ডারে গোলাপি রঙের পটি দেওয়া।
আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে লাগিয়ে নিল একজোড়া ধবধবে সাদা রঙের আরামদায়ক ও ট্রেন্ডি স্ট্র্যাপ হিল জুতা, যা তার এই ট্রেডিশনাল লুকের সাথে একদম পারফেক্টলি মানিয়ে গিয়েছে। মুখে হালকা মেকআপ করে নেয়, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক দেয়। এরপর সে ড্রেসিং টেবিলের থেকে কানে দুল বের করতে গেলে ঠিক তখনই তার সাজিয়ে রাখা ডজন ডজন চুড়ির মাঝে তার চোখ গেল সবুজ কালো রঙের হলুদ মাঝখানে চিকচিক করেছে এক ডজন সাদা পাথরের চুড়ি। চুড়িগুলো দেখেই মুখের ভেতরটা কেঁপে ওঠে রূপার। এই চুড়িগুলোর বাঁধন তাকে দিয়েছিল, যা কখনো পরা হয়নি। কি মনে করে একটু হেসে রূপা চুড়িগুলো বের করে ফেলে, সাথে বাঁধনের দেওয়া পাথরের ওই ব্যান্ডটাও বের করে নেয়। একজোড়া সাদা ঝুমকো কানের দুল দ্রুত বের করে সেগুলো শরীরে জড়িয়ে নেয়। সবশেষে চুলগুলো ছেড়ে ব্রাশ করে দেয় উন্মুক্ত চুলগুলো একদম হাঁটুতে গিয়ে ঠেকে। বৃষ্টি এতক্ষণ বসে চুপচাপ ফোন স্ক্রল করছিল। হঠাৎ সামনে চোখ যেতেই রূপাকে দেখে সে একলাফে দাঁড়িয়ে পড়ে। রূপা! রূপা চমকে পেছনে তাকায়। সে অবাক হয়ে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার দিলে কেন? বৃষ্টি রূপার কাছে এসে তার পুরো ড্রেসটা খুঁটিয়ে দেখে উচ্ছ্বাসিত গলায় বলে, ওয়াও, বিশ্বাস করবি না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। রূপা বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তোকেও খুব সুন্দর লাগছে, চল একটা সেলফি হয়ে যাক। দুজন মিলে অনেক রকম স্টাইল করে বেশ কিছু ছবি তুলে দেয়। সবশেষে সাজগোজে পর্ব চুকিয়ে বৃষ্টি আর রূপা ঘর থেকে বেরিয়ে হয়। ড্রয়িং রুমে আসতেই দেখে শান্তা অলরেডি রেডি হয়ে বেশ ভাব নিয়ে নিজের ছবি তুলছিল। হুট করে শান্তার চোখে পড়ে রূপার দিকে। এক পলক রূপার ওই আনন্দিত সুন্দর রূপের দিকে তাকিয়ে সে কেমন যেন হিংসুটে মুখে চমকে অন্যদিকে ঘুরে ফেলে। শান্তার এই অদ্ভুত কাণ্ড রূপার চোখ এড়ায় না। আজ বেশ অনেকদিন ধরেই সে লক্ষ্য করেছে শান্তা তার সাথে ঠিকঠাক কথা বলছে না, কেমন যেন একটা খিটখিটে ব্যবহার করছে। রূপা কিছুতেই মাথা মুন্ডু বুঝতে পারছে না যে শান্তা হঠাৎ কেন এভাবে তার সাথে আচরণ করছে। ওদিকে শান্তা নিজের তোলা ভালো ভালো ছবিগুলো বেছে নিয়ে তাড়াতাড়ি বাঁধনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সাথে সাথে বেশ হার্ড করে মেসেজ লিখে পাঠায়, কেমন লাগছে আমাকে ভাইয়া? ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই। শান্তা এর আগেও অনেকগুলো মেসেজ দিয়েছে বাঁধনের হোয়াটসঅ্যাপে, কিন্তু বাঁধন একটা টেক্সটেরও জবাব দেয়নি। মেসেজগুলো ওভাবেই পড়ে থাকতে দেখে শান্তার মনে মনে ভীষণ রাগ হয়। মনে মনে বিড়বিড় করে উঠল, একটু দেখলে বা একটা রিপ্লাই দিলে এমন কি ক্ষতি হয়? রূপা কিছুটা এগিয়ে আসলো শান্তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলে, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। শান্তা প্রচণ্ড বিরক্তিতে রূপার দিকে এক পলক তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলে, থ্যাংক ইউ। বলে শান্তার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে বাইরের উদ্দেশ্যে চলে যায়। রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর আহসান রহমান, রূপা, শান্তা আর বৃষ্টিকে সাথে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েন। রাত 9টার দিকে বাঁধন বাড়ি ফেরে। শরীরটা তার ভীষণ ক্লান্ত। থানায় একজন পুলিশ সদস্যের বার্থডে ছিল। সেই বার্থডের চেঁচামেচি আর হট্টগোলের মাথাটা একদম ধরে গিয়েছে তার। সে আর দেরি না করে তাড়াতাড়ি এসে 15 মিনিট শাওয়ারের নিচে একটা নেভি ব্লু রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার পরে নেয়। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ সে অনুভব করে পুরো জামাটা কেমন যেন অতিরিক্ত নীরব লাগছে। সে কীভাবে জানে চুল মুছতে মুছতেই তীর পায়ে রূপার রুমের সামনে এসে দাঁড়ায়। হালকা করে দরজা নক করতেই লক না থাকায় দরজাটা একটুখানি খুলে যায়। সে ভেতরে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা। রুমের ভেতরে পা রেখে চারিদিকে তাকাতে তাকাতে ডাকতে ডাকতে বলে, রূপ, রূপ, আই রূপ। পরপর 3টে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে এসে দেখে সোফায় বসে শিল্পী রহমান মন দিয়ে টিভি দেখছেন। বাঁধন শিল্পী রহমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কাকিয়া, রূপ কোথায়? শিল্পী রহমান টিভির দিক থেকে চোখ সরিয়ে বলে, তোর বাবা আর কাকা মিলে রূপা, শান্তা আর বৃষ্টিকে নিয়ে ওদের একটা অফিস ক্লায়েন্টের মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছে। তুই বস, কপি বানাবো তোর জন্য। বাঁধন কপির কথা কানে তুলে না তুলে গম্ভীর মুখে বলে, কখন গিয়েছে? শিল্পী রহমান বলেন, সন্ধ্যায় গিয়েছে, চলে আসবে হয়তো এখনই। ও। সংক্ষিপ্ত বাক্যটুকু উচ্চারণ করতেই বাঁধন হনহন করে নিচের রুমে চলে আসে। কোনো কিছু ভালো লাগছে না তার। তার রূপ বার্থডে পার্টিতে গিয়েছে, কেমন সেজেগুজে গিয়েছে তাও সে জানে না। এমনকি তাকে একটাবার বলেও যায়নি। এত বড় সাহস হয়ে গিয়েছে মেয়েটার। রাগে আর অস্থিরতায় সে নিজের ঘরের দেওয়ালে সজোরে একটা খুশি মেরে বিড়বিড় করে বলে, আয় খালি বাড়ি, তারপর দেখাচ্ছি। রাত 10টার দিকে আহসান রহমান তার মেয়েদের নিয়ে বাড়ি ফিরেন। জার্নি আর পার্টির সকল ধকল সব শেষে তখন সবাই খুব করে ক্লান্ত। বাড়ি ফিরেই বৃষ্টি সোজা এসে ওয়াশরুমে ঢুকে যায়। ওদিকে রূপার মনটা কেমন যেন অস্থির লাগছিল। কোনো কিছু ভালো লাগছিল না তার। তাই জামাকাপড় চেঞ্জ না করেই সে আদরে খরগোশ ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে একাকি ছাদে চলে আসে। কিছুক্ষণ ছাদের হালকা ঠান্ডা বাতাসে গায়ে মেখে মনটা কিছুটা হালকা করার চেষ্টা করে সে। তারপর ধীর পায়ে নিচে নামার উদ্দেশ্যে রওনা দেয়। সিঁড়ির কয়েক ধাপ নামতেই রূপার চোখ চলে যায় নিচের করিডোরের দিকে। বাঁধন ফোনে কথা বলতে বলতে সেই করিডোর দিকে এগিয়ে আসছে।
রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধনের চোখে পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রূপার ওপরে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। রূপাকে এই রূপে দেখে বাঁধনের বুকের বাম পাশটা কেন যেন সেকেন্ডের জন্য ধক করে ওঠে। নিজের অজান্তেই হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। ম্যাজেন্টা পিঙ্ক আর হালকা মিষ্টি রঙের চমৎকার সারারা স্যুট, তার উপরে লম্বা কালো চুলগুলো বাতাসে কিছুটা এলোমেলো হয়ে দাঁড়িয়ে পড়ে আছে রূপার গায়ে। আর সবচেয়ে বড় কথা, রূপার মাথায় জলজল করেছে তার নিজের দেওয়া পাথরের ব্যান্ডটি। ফোনের ওপাশে অখিল অনবরত হ্যালো হ্যালো করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু সেই চেনা কণ্ঠের একটা কথাও আর তার বাঁধনের কানে ঢুকছে না। সে তীব্র একটা ঘোরের মধ্যে শুধু রূপার দিকেই তাকিয়ে আছে। ওদিকে হুট করে বাঁধন এইভাবে সামনে দেখে রূপার সারা শরীরের লোম খাড়া হয়ে যায়। ভয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে আসে তার। মনের ভেতরে একটাই তীব্র আতঙ্ক, আজ থানার সেই এক কাদামাখা মেয়েটার রূপে বাঁধন তাকে চিনে ফেলে। সে স্পষ্ট খেয়াল করেছে বাঁধন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু এভাবে তাকিয়ে থাকার কারণ কি? হঠাৎ করেই রূপার মনে পড়ে যায় সে আজ বাঁধনে দেওয়া জিনিসগুলোই পড়ে আছে, মাথায় সেই প্যান্ট আর হাতে এক ডজন সাদা পাথরের চুড়ি। টের পাওয়ার সাথে সাথে সে চরম আতঙ্কে নিজের বাম হাতটা ঝটপট পিঠের পেছনে লুকিয়ে রাখে, আর ডান হাত দিয়ে কাঁধের কাছে ক্যান্ডিকে আরও শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। করিডোরে পা রাখতে সে একদম বাঁধনের মুখোমুখি হয়ে যায়। রূপা একদম সামনে আসতেই বাঁধনে ঘোর কাটে। সে ফোনের ওপাশে থাকা অখিলকে দ্রুত বলে, অখিল, আমি একটু পরে কল করছি। বলেই সে ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে নেয়। তারপর দুই হাত প্যান্টের পকেটে গুজে বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে পড়ে। রূপা ভয়ে নিজের মাথাটা একদম নিচু করে ফেলে। বাঁধন তীক্ষ্ণ নজরে রূপার দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, আমি তোকে নিষেধ করেছিলাম না হিজাব ছাড়া বাহিরে বের না হতে? কথাটা শুনে বিদ্যুৎ চমকানোর মতো শিউরে ওঠে রূপা। কি উত্তর দেবে সে? মাথায় যেন কিছু কাজ করছে না। বাঁধন তার গম্ভীর কণ্ঠস্বর আরও শক্ত করে আবার বলে, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না রূপা। বাঁধনের সেই ধারালো কণ্ঠ শুনে রূপার বুকটা ভয়ে দুরু দুরু কাঁপতে থাকে। এখন কি বলবে সে? কেন সে এমন সেজেগুজে হিজাব ছাড়া বাইরে গিয়েছিল? নিজের ভেতরে চরম ভয়টা চেপে কোনো রকমে কাঁপতে কাঁপতে রূপা বলে, আসলে আসলে ওই ওই ভাইয়া আমি। রূপার কথা শেষ হওয়ার আগেই বাঁধন প্রচণ্ড রেগে একদম চেঁচিয়ে ওঠে, তোতলাচ্ছিস কেন? ভালো করে বলতে পারছিস না? বাঁধনের এই হুঙ্কারে রূপার ভয় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে। আর কোনো উপায় না পেয়ে এবার সোজা এক নিঃশ্বাসে সত্যটা বলে দেয়, সাজতে খুব ভালো লাগে তাই সেজে গিয়েছি। কথাটা বলেই রূপার মুখ থেকে বের হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে বাঁধন তীব্র ক্ষোভে ঠাস করে একটা প্রচণ্ড চর বসিয়ে দেয় রূপার ফর্সা গালে। তারপরে সেই বিকট শব্দে পুরো করিডোর যেন এক লোহমর্ষক আতকে কেঁপে ওঠে। রূপার কোল থেকে ক্যান্ডিটা ছিটকে মেঝেতে পড়ে যায়। গালে হাত দিয়ে রূপা অনেক কষ্ট করে নিজের চোখের জল আর কান্না আটকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চড়ে চড়ে তার ফর্সা গালটা মুহূর্তে একদম লাল হয়ে উঠে যায়। বাঁধন রাগে কাঁপতে কাঁপতে চেঁচি গলায় বলে, সে যে কী দেখাতে চাস? বাইরের ছেলেদের নিজের রূপ দেখাতে চাস? তোর সাহস কী করে হয় আমার নিষেধের পরেও হিজাব ছাড়া বাইরে যাওয়ার? রূপা আর নিজেকে সামলাতে পারে না। তার শরীরে ভরে থরথর করে কাঁপছে। সে মাথা নিচু করেই আকুল কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে, সরি বাঁধন ভাইয়া, আর হবে না, আমি কথা দিয়েছি আর কখনো আপনার কথা অমান্য করব না। আজকের মতো মাফ করে দিন প্লিজ। চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিজের তপ্ত ওষ্ঠজোড়া কামড়ে ধরে বাঁধন। এই মেয়েটা কাঁদলে তার বুকের গভীরে কোনো অদ্ভুত এক আদিম নেশা চড়ে যায়। রূপার কান্নায় এই পাকলতা সে সহ্য করতে না পারে না। মেয়েটার দিকে তাকিয়ে থাকলে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে চরম দুর্বল হয়ে পড়েছে। বাঁধনকে চোখ বন্ধ করে থাকতে দেখে রূপা কাঁপতে কাঁপতে নিচু হয়ে মেঝে থেকে চটপটে কাঞ্জিটাকে কুড়িয়ে নিয়ে নিজের বুকের কাছে তুলে নেয়। ঠিক তখনই ঝট করে চোখ খুলে বাঁধন। তার তীক্ষ্ণ শিকারী নজর এড়ায় না যে রূপা অতি সাবধানে তার বাম হাতটা নিজের পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। একজোড়া ঘন ভ্রু কুচকে সন্দেহান গলায় জিজ্ঞেস করে বাঁধন, হাতটা ওভাবে পেছনে রেখেছিস কেন? রূপা তখনও ফুপিয়ে কাঁদছে। মেহেজা চোখে ভাঙা গলায় বলে, কিছু না, এমনি ভাইয়া। বাঁধন এক কদম এগিয়ে আসে। তার চওড়া বুকের পরিশালী সুবাস তার গায়ের তোপে করিডোরের বাতাসে ভারী হয়ে ওঠে। সে গম্ভীর থমথমে গলায় বলে, কিছু না তো ওভাবে লুকিয়ে রেখেছিস কেন? দ্বিতীয়বার থাপ্পড় খেতে না চাইলে ভালোই হাতটা সামনে বের কর। কি লুকিয়ে রেখেছিস আমার থেকে? আবারও চোর খাওয়ার ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে রূপার। আর কোনো উপায় না পেয়ে সেই নিজের বাম হাতটা ধীর পায়ে সামনে নিয়ে এসে বাঁধনের দিকে বাড়িয়ে দেয়। ডান হাতে কানটিকে নিজের বুকের নরম ভাঁজে শক্ত করে চেপে ধরে ভয়ে মাথা নিচু করে কোনোমতে বলে, আপনার দেওয়া চুড়িগুলোই পড়েছি, যদি দেখে বকা দেন তাই লুকিয়ে রাখছিলাম। নিজের শক্ত ঘাটটা
কিছুটা নিচু করে রূপার ফর্সা মসৃণ হাতের কবজির দিকে তাকায় বাঁধন। করিডোরের মৃদু আলোয় রূপার দুধে হালতা ত্বকের ওপরে সাদা পাথরের চুড়িগুলো ঠিক যেন খাঁটি মুক্তোর মতো চিকচিক করছে। রূপার ফর্সা ত্বকের ছোঁয়া পেয়ে চুড়িগুলোর সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে গিয়েছে। রূপার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির অতি সূক্ষ্ম বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। কিন্তু পরপরই রূপার ফুপিয়ে কাঁদার চেয়ে চাতক সুর তার কানে এসে ধাক্কা দেয়। সে ফের তার গম্ভীর নেশাতুর চোখজোড়া তুলে তাকায় রূপার মুখের দিকে। কাঁদতে কাঁদতে নিচে গাল দুটোকে একদম রক্তিম লাল করে ফেলেছে মেয়েটা। বাঁধন বেশ কয়েকবার লক্ষ্য করেছে এই মেয়েটা একটু কাঁদলেই, তার গায়ের চামড়ায় সামান্য আঘাত লাগলেই অল্পতেই গাল দুটো কেমন চকচক করে টকটকে লাল হয়ে যায়। চোখের জলে ভেজে তার লালচে গাল তার কাঁপতে থাকা ওষ্ঠ ধরে দেখে বাঁধনের বুকের ভেতরে এক তীব্র ছয় বয়ে যায়। কি অনন্দিত সুন্দর, কি মারাত্মক মাদকতায় এই রূপার মাঝে। দুই হাতের পকেট থেকে বেরিয়ে আসে বাঁধনের। তার প্রতিটি শিরা উপশিরায় এক অবাধ্য আদিমি ইচ্ছে চারা দিয়ে উঠেছে। রূপার এই অবাধ্য কান্না, তার ফর্সা শরীরের কম্পনি আর ঠোঁটের কোণে রক্তাপ আভা থেকে বাঁধনের অবদমিত পুরুষালী মন তীব্রভাবে পাকুল হয়ে ওঠে অন্য কিছু করতে, রূপাকে নিজের আরও কাছে টেনে নিতে। নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারে না বাঁধন। এক তীব্র হিংস্র ঝটকায় রূপার নরম হাতটা ধরে নিজের দিকে টেনে আনে। আসমিক টানে শরীরের ভারসাম্য হারিয়ে সোজা পাথরের মতো শক্ত চওড়া বুকে আষ্টে পড়ে রূপা। বাঁধনের বলিষ্ঠ স্পর্শে রেশমি শরীরের বিদ্যুৎ তরঙ্গের মতো এক তীব্র কম্পন ঝলমল দিয়েও ওঠে। পুরুষের গায়ের কড়া সুবাস, তামাকার ঘামের এক অদ্ভুত মাদকতা নাসিকারন্ধ্র দিয়ে মগজে পৌঁছানো মাত্রই নিস্তেজ হতে শুরু করে পুরো শরীর। পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। অবশ্যই আসা শরীরটা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না রূপার। সে আরও জবুতবু হয়ে চওড়া বক্ষে লেপটে যায়। হাত পা নিষ্প্রাণ হয়ে আসে এক অদ্ভুত সমন্বয় হয়ে। অত্যন্ত যত্ন করে নিজের খসখসে বুড়ো আঙ্গুল দিয়ে রূপার চোখে নোনা জলটুকু মুছে দেয় বাঁধন। শক্ত আঙ্গুলের ছোঁয়া গালে লেপটে থাকা কান্নাকে আরও গাঢ় করে তোলে। ঠিক কানের কাছে নিজের তপ্ত ঠোঁট জড়িয়ে ঠেকিয়ে বেশ নিচু ভারী কণ্ঠে পাথরের মতো শক্ত গলায় বাঁধন বলে, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ রূপ। তোকে আঘাত করার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু তুই প্রতিবার তোর এই অবাধ্যতা দিয়ে আমাকে বাধ্য করিস, যার জন্য নিজের অজান্তেকেই তাকে এভাবে হার্ট করে ফেলি। তেজি পুরুষটির গৌর্য কথার অন্তর্নিহিত মনে কিছুই বুঝতে পারে না রূপা। ডরভরা মায়াবী বাদামি চোখজোড়া মেলে নিষ্পাপ তীব্র আতঙ্কে তাকিয়ে থাকে। নিজের শক্ত বাম হাত দিয়ে রূপার সরু মেয়েদিন কোমরটা খামচে ধরে আরও ওপরে তুলে নিজের পেশিবহুল শরীরের সাথে লেপটে নেয় বাঁধন। রূপার বুকের তীব্র ওঠেনামা আর শরীরের প্রতিটি ভাঁজ চওড়া বক্ষপটের সাথে পিষে যাচ্ছে। নিজের হাড় মাংসের সাথে মেয়েটিকে যেন মিশিয়ে ফেলতে চায়। কাঁপতে থাকা রক্তাভ ঠোঁটের ঠিক 1 ইঞ্চি দূরত্বে নিজের উষ্ঠধার রেখে চোখে তীব্র তেজ আর আদিম অধিকার বোধে ফুটিয়ে ফিসফিস করে বলে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বেবি। যে রূপের আগুনে আমি দিনরাত পুড়েছি, অন্য কোনো ব্লাডি পার্সনকে সেখানে চোখেও সেঁকতে দেব না আমি। দিস বিউটি ইজ মাইন, অনলি মাইন। এই রূপের প্রতিটা কোণা, প্রতিটি ভাঁজের একান্ত মালিক শুধু আমি। আমার আঁখি নয়ন ছাড়া অন্য কেউ তোকে এই নজরে দেখার সাহস করবে না। প্রাণ খুলে তোর ফর্সা শরীরের প্রশংসা করার অধিকারটুকু শুধু আমার জিনিস অন্য কেউ ছুঁয়ে দেখাতে দূরের কথা, যে এই রূপের দিকে চোখ তুলে তাকাবে, আই সোয়ার নিজের হাত দিয়ে তার চোখ দুটো আমি টেনে তুলে ফেলবো। উষ্ঠজোড়া হা হয়ে আসে রমণীর, বড় বড় হয়ে যায় ডরভরা চোখ জোড়া। কিছুতেই বুঝে উঠতে পারে না এই পুরুষের তীব্র আচরণ। এমন থমথমে পরিস্থিতির মাঝেই কোল থেকে ছটফট করে লাফিয়ে মেঝেতে নেমে পড়ে ক্যান্ডি। তারপর দূরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুরুষটির আদিম চোখ জোড়া স্থির করে তাকিয়ে থাকে রমণীর হা হয়ে থাকা উষ্ঠজোড়ার দিকে। ভয় আর আবেশে তিত্তির করে কাঁপছে ওষ্ঠাধর। পুরুষের ভেতরে তীব্র ইচ্ছে চড়া দিয়ে উঠে কাঁপতে থাকা ওষ্ঠজোড়া নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে পিছে ফেলতে। নিজেকে সামলানো বড় কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। এই রমণী যেন কড়া টাকিলা নেশার থেকেও 1000 গুণ ভয়ঙ্কর কোনো ডার্ক নেশা, যা শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দেয়। চোখ জোড়া আরও স্থির করে রমণীর গম্ভীর চোখের দিকে তাকিয়ে চরম নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে পুরুষ, তুই এত সুন্দর কেন রূপ? দেখলে নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। এখন যদি একটু ছুঁয়ে দেই রাগ করবি? উত্তরের আশা করে না পুরুষটি। নিজের আয়ত্তে ঝড়ের গতিতে নিতে যায় রমণীর উষ্ঠজোড়া। ঠোঁটে ঠোঁট লাগার মুহূর্তেই চোখ বন্ধ হয়ে আসে রমণীর। একদম নিস্তেজ হয়ে নিজের শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ঠিক তখনই থমকে যায় বাঁধন। তাকিয়ে দেখে চোখ বন্ধ করে একদম নিথর হয়ে আছে রূপা। শরীরে কোনো নড়চড় নেই। বুঝতে বাকি থাকে না যে মেয়েটা তীব্র আতঙ্কে এবং অবশ্যই জ্ঞান হারিয়ে ফেলেছে। এক চরম বিরক্তিতে নিজের তাতে দাঁত চেপে ধরে ঝটকায় রূপাকে পাজা করে তুলে নেয় বাঁধন। কোনো দিকে না তাকিয়ে সোজা পা বাড়ায় বেডরুমের দিকে। আর তাদের পেছনে পেছনে গুটি গুটি পা ফেলতে ফেলতে
প্রবেশ করে ক্যান্ডি রূপাকে তার রুমে নিয়ে এসে অত্যন্ত আলতো করে বিছানায় শুইয়ে দেয় বাঁধন। বৃষ্টি এতক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিল। সে রুমে এসে হঠাৎ বাঁধনকে দেখে থমকে যায়। চোখ চলে যায় সোজা বিছানার দিকে। সেখানে রূপা চোখ বন্ধ করে অসাড় হয়ে শুয়ে আছে। বৃষ্টি কিছু বলতে যাবে, কিন্তু ঠোঁট নড়ার আগেই হঠাৎ নিচতলা থেকে এক বুক ফাটা কান্নার শব্দ ভেসে আসে। তীব্র সেই কান্নার আওয়াজে বৃষ্টি আর বাঁধন দুজনেই প্রচণ্ড অবাক হয়ে যায়। এই অসময়ে কিসের কান্না? চরম বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকায় তারা। এক মুহূর্ত চোখ থেকে বেশ গম্ভীর গলায় বাঁধন বলে, বৃষ্টি শুনছো? মনে হচ্ছে কেউ কাঁদছে। বৃষ্টি খানিকটা ঘাবড়ে গিয়ে সায় দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, আমিও শুনছি। মনে হচ্ছে কোনো মহিলার কান্না। কান্নার বেগ বাড়তেই আর এক সেকেন্ডও দাঁড়ায় না বাঁধন। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার পিছে পিছে দ্রুত পায়ে নেমে আসে বৃষ্টি। ড্রয়িং রুমে পা রাখতেই তারা দেখে সেখানে বসে অঝরে কাঁদছেন শিল্পী রহমান। পাশে বসে রজনী রহমান তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বাঁধন দ্রুত পায়ে এগিয়ে এসে বেশ উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে কাকিয়া, কাঁদছো কেন? শিল্পী রহমান কান্নায় ভেঙে পড়ে মুখের দিকে তাকিয়ে রজনী রহমান অত্যন্ত শোকাবর্ত গলায় বলে, আকাশ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নেওয়া হয়েছে ওকে। তোমার দাদু বাবা আর কাকা শুনেই দৌড়ে গেল। খবরটা শোনা মাত্রই আর এক মুহূর্ত নষ্ট করলো না বাঁধন। ঝড়ে গতিতে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর ডক্টরদের কাছ থেকে জানা যায় আকাশ মূলত হাত আর পায়ে বেশ ভালো রকমের চোট পেয়েছে। তবে ভাগ্য চরম ভালো থাকায় এবং মাথায় হেলমেট থাকার কারণে মাথায় কোনো রকমের আঘাত লাগেনি। এদিকে বাড়িতে ঘটে যাওয়া এক অদ্ভুত কাণ্ড। আকাশের এই মারাত্মক অ্যাক্সিডেন্টের খবর শুনে বৃষ্টির মনের ভিতরে কেমন যেন এক পৈশাচিক আনন্দ হতে শুরু করে। তার মুখ চেপে ধরেও হাসি দমানো যাচ্ছে না। সে দ্রুত রুমে চলে আসে। দরজায় আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে একাই খিলখিল করে হেসে বলে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্ল্যাটপাসদের সাথে এমন হওয়াই উচিত। ইস, কি যে আনন্দ লাগছে আমার। খুশির চোটে বৃষ্টি নিচের অজান্তেই ঘরে মাঝখানে কোমর তুলে নাচতে শুরু করে দেয়। হাততালি দিয়ে নাচতে নাচতে মুখে আওড়াতে থাকে, হেই বাবা, মারা খাবা, খোঁচা খাবা, লেত দেলারা চিনি ছাড়া। ও ভাল লাগে, এত আনন্দ কই রাখবো আমি। পাগলের মতো নাচতে নাচতে হঠাৎ এক জায়গায় এসে থমকে যায় বৃষ্টি। তার মুখে চওড়া হাসিটা নিমিষে গায়েব হয়ে যায়। নিজের বুকের হাতটাকে একটু অবাক হয়ে বলে, এক মিনিট, আমার এত আনন্দ লাগছে কেন? ওই হিটলারের অন্য একটা মেয়ের সাথে দেখেছি বলে। আরে তাতে আমার কি? সে ফ্ল্যাটবাজ হোক বা চিটার হোক, তাতে আমার কি এসে যায়? তার এসব ভাবনার মাঝেই বিছানায় শুয়ে থাকা রূপার জ্ঞান ফিরে। সেও আকাশের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবরটা শুনে ভীষণ কষ্ট পায়। এক তীব্র বুকচাপা কষ্ট আর আকুলতা ভেতরটা কুড়ে কুড়ে খেতে থাকে তার। রাত অনেক বেশি হয়ে যাওয়ায় তারা কেউ হাসপাতালে যাওয়ার সাহস পায় না। বাড়ির বড়দের কাউকে এই রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে তারা সকলের কথা বলে থামিয়ে দেয়। সারাটা রাত দুই মেয়ের কাটে চরম ছটপটানি আর এক অদ্ভুত অস্থিরতায়। পরের দিন কলেজ ছুটির পর রূপা আর বৃষ্টি তড়িঘড়ি করে আকাশকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছাতেই পাশাপাশি চড়া ফিনাইল আর স্যাভলনের গন্ধে দম আটকে যায়। বুকে টিপটিপ করে এক অচেনা আতঙ্ক আর জড়তা নিয়ে দুইজন মাথা নিচু করে আকাশের কেবিনে প্রবেশ করে। পা রাখতেই দুই বান্ধবী একসাথে যেন হৃৎপিণ্ড কেঁপে ওঠে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে এক নিমিষেই। বেডে শুয়ে আছে নিস্তেজ আকাশ। তার বাম হাতে সাদা ব্যান্ডেজ, বাম পায়ে মোটা ব্যান্ডেজ করে একটু উঁচিয়ে রাখা হয়েছে। ঠিক বেডের পাশে রাখা কাঠের চেয়ারটাই বসে আছে বাঁধন। কেবিনের মৃদু আলোয় তাকে দেখে রূপার চোখ দুটো এক অদ্ভুত মোহে ধমকে যায়। চোখের পলক পড়তে ভুলে গিয়েছে মেয়েটি। পুরুষের ফর্সা চৌড়া শরীরে লেপটে আছে কুচকুচে কালো শার্ট। আদিম গভীরতা মেখে থাকা সেই শার্টের হাতা দুটোই নিখুঁতভাবে ভাঁজ করে কোনোয়ে কোটানো। নিচে স্পষ্ট হয়ে আছে তার পেশিবহুল শক্তিশালী সুগঠিত হাত ও পুরুষালী রগগুলো। পরনে ধবধবে সাদা জিন্সের প্যান্ট, বা হাতে জ্বলজ্বল করছে একটা দামি ব্র্যান্ডের কালো ঘড়ি, পায়ে সাদা স্নিকার্স জুতো। এই প্রথম রূপা বাঁধনকে এমন রুক্ষ কালো শার্টে দেখল। তাকে একেবারে ভয়ঙ্কর ডমিনেটিং রাজকীয় এক চরম আগ্রাসী পুরুষ অবয়বে কম্পন ধরানো দেখাচ্ছে। বাঁধন অত্যন্ত মনোযোগ দিয়ে গভীর মুখে আকাশের সাথে নিচু স্বরে কোনো একটা জরুরি বিষয়ে কথা বলছে। নিজেদের মগ্নতায় আকাশ কিংবা বাঁধন কেউই খেয়াল করেনি দরজায় এসে দাঁড়ানো রূপা আর বৃষ্টিকে। ঠিক তখনই বাঁধনের তীক্ষ্ণ নজর পড়ে রূপা আর বৃষ্টির দিকে। দুজনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে তার। দাঁতে দাঁত চেপে হাড় কাঁপানো নিরেট কণ্ঠে বলে, ইডিয়েট, কারো কেবিনে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেই ম্যানার্সটুকুও কি নেই? এসেছিস ভালো কথা, তা এভাবে চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? বাঁধনের রুক্ষ কণ্ঠে ধমকে রূপা আর বৃষ্টি দুজনে কেঁপে ওঠে। কেবিনের থমথমে নীরবতা ভেঙে এবার আকাশের নজর পড়ে তাদের উপরে। আকাশের তপ্ত চোখজোড়া স্থির হয়ে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে। বুকের ভেতরে তীব্র আক্ষেপ আর ক্ষোভ চড়া দিয়ে ওঠে তার। হায়রে মেয়ে, এই একটা মেয়ের জন্য আজ তাকে হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় পড়ে থাকতে হচ্ছে। নিজের ভেতরে অস্থিরতা চেপে আকাশ রূপার দিকে তাকিয়ে সূক্ষ্ম ক্লান্ত কণ্ঠে বলে, ভেতরে আয়।
রূপা আর বৃষ্টি দুজনেই চুপচাপ ভেতরে আসে। রূপা আকাশের বেডের কাছে গিয়ে এগিয়ে যায়, মৃদু আশঙ্কাজনক কণ্ঠে বলে, আকাশ ভাইয়া, এখন কেমন আছো তুমি? এক বুক হতাশা নিয়ে আর চোখে বৃষ্টির দিকে তাকিয়ে তীব্র উপহাস মেশানো ভাঙা কণ্ঠে উত্তর দেয় আকাশ, দেখতেই তো পাচ্ছিস কেমন আছি, হাত পা ভেঙে একদম অচল হয়ে পেটে পড়ে আছি। আকাশের উপহাস মেশানো কথাগুলো কানে আসতেই বৃষ্টির ঠোঁটের কোণে এক তীব্র হাসির রেখা ফুটে ওঠে। থমথমে গভীর পরিবেশেও তার প্রচণ্ড হাসি পাচ্ছে। কামড় দিয়ে শক্ত করে ঠোঁট চেপে ধরে সে যেন কোনোভাবে ভেতরে হাসি শব্দে বাহিরে না আসে। ঠিক এই মুহূর্তেই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মাঝবয়সী গম্ভীর ডাক্তার, চেহারার ডাক্তার নিঃশব্দে পায়ে এগিয়ে এসে তিনি আকাশের চারিপাশে রিপোর্টগুলো খুঁটিয়ে দেখেন। তারপর স্টেথোস্কোপ দিয়ে আকাশকে ভালো করে পরীক্ষা করেন। কোনো রকম আবেগ ছাড়াই শান্ত পেশাদার কণ্ঠে বলেন, সব কিছু ঠিক আছে, তবে আগামী 4-5 মাসের মতো আপনি একদমই হাঁটতে পারবেন না। চেয়ারে কিংবা বেডে বসেই সময় কাটতে হবে। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তবে স্কেচের ওপরে ভর দিয়ে খুব সাবধানে পা ফেলতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হবে। ডাক্তারের এই শীতল ঘোষণা শোনা মাত্রই আকাশের মনে হলো মাথার উপরে আকাশটা ভেঙে পড়েছে। মনে হলো এই ডাক্তার তার সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে জীবন্ত পঙ্গু বানিয়ে দিল। ভেতরে চরম ছটপটানি আর পাগলামি চারা দিয়ে ওঠে তার। ডাক্তারের দিকে তাকিয়ে আর্তনাদ মেশানো কণ্ঠে বলল, ডাক্তার, আপনি এসব কি আবল তাবল বলছেন? আপনি কি আদৌ ক্যান্টোলারে কথা রেখেছেন? বলছেন এতগুলো মাস আমি হাঁটতে পারবো না মানে কি? দেখুন ডাক্তার, যেভাবে পারেন তাড়াতাড়ি আমার পা ভালো করে দিন। আজ রাতের মধ্যে যেন ঠিক হয়ে যায়। এমন কোনো হাই পাওয়ারের ওষুধ বা ম্যাজিক ইনজেকশন দেন যা খেলে আজই আমি লাফিয়ে উঠতে হাঁটতে পারবো, আগের মতো একদম বাতাসে উড়ে বেড়ে চলে বেড়াতে পারবো, ফুল স্পিডে বাইক চালিয়ে রাস্তা কাঁপিয়ে দেব। আকাশের কথা শুনে ডাক্তার যেন থবনে যায়। চোখ দুটো সামান্য বড় বড় করে বিরক্তি করা কণ্ঠে বলল, দেখুন মিস্টার, তা আর কখনোই সম্ভব নয়। আমরা ডাক্তার, আমাদের চিকিৎসার নির্দিষ্ট নিয়ম আছে আর ওষুধের কার্যকারিতাও আছে। পুরো পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যা ভাঙা হাড়কে মাত্র একদিনে জোড়া লাগিয়ে ঠিক করে দেবে। বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। কথাটা শেষ করেই ডাক্তার ফাইলটা বগল চেপে গভীর পায়ে কেবিনেট থেকে চলে যায়। ডাক্তারের যাওয়ার দিকে তাকিয়ে আকাশের কপালে হাত দিয়ে কান্না মেশানো করুণ কণ্ঠেই বলে, 5 মাস, আল্লাহ রে, আমি শেষ। বেডের পাশে বসে থাকা বাঁধন এতক্ষণে চরম বিরক্তি নিয়ে এসব পাগলামি দেখছিল। আকাশের সস্তা নাটক দেখে তার সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়। আকাশের দিকে তাকিয়ে বজ্রকঠিন ধমকের কণ্ঠে বলে, স্টুপিড, বাইক চালানোর সময় হুঁশ কোথায় ছিল? চোখ দুটো কি পকেটে রেখে গাড়ি চালিয়েছিস? বাঁধনের পাখির মতো ধমক খেয়ে মুখটা নিমিষেই প্যাঁচার মতো ছোট হয়ে যায় আকাশের। শব্দ করার সাহসটুকু হারিয়ে ফেলে সে। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টির অবস্থা তখন কেরোসিন। ভেতরে দমকানো হাসির চোট সামলাতে না পেরে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয় তার। প্রচুর পরিমাণ হাসি পাচ্ছে তার। মাথাটা একদম বুকের সাথে ঠেকিয়ে দাঁত দিয়ে আঙ্গুল কামড়ে ধরে শব্দ করে হাসি আটকানোর চেষ্টা করেছে সে। থমথমে ক্রাইসিস মোমেন্টে হাসি আটকানো যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। মনে হচ্ছে এখনই হাহা হিহি করে কেবিন কাঁপিয়ে হেসে দেবে। ঠিক তাই হলো, শেষ রক্ষার হলো না। বৃষ্টি নিজেকে আর ধরে রাখতে পারল না। চট করে উল্টো দিকে ঘুরে গিয়ে খিলখিল করে হেসে দেয় সে। কেবিনের নিরেট দেওয়ালে দেওয়ালে হাসির শব্দ তীব্র প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। বৃষ্টি বাদ ভাঙা খিলখিল হাসি দেখে সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। কিছুতেই হাসি থামানো যাচ্ছে না। কাছে এগিয়ে আসে রূপা, গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে তোর? এভাবে হাসছিস কেন? হাসির চোটে কথা বলতে পারছে না বৃষ্টি। পেটে খিল ধরে যাচ্ছে তার। তবে এই অসময়ের হাসি আসলে মানে বুঝতে পারে আর বাকি থাকে না আকাশের। নিজের এই পঙ্গুদশার সামনে দাঁড়িয়ে মেয়েটার হাসি দেখে ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে ওঠে আকাশের। মনে মনে প্রতিশোধের তীক্ষ্ণ কণ্ঠে আওড়াই, হেসে নাও মিস, আজ আমার এই দশার কারণ একমাত্র তুমি। সময় হোক এসবের হিসাব সুদে আসলে তুলে নেব আমি। রাতের শেষ প্রহরে বাড়ি ফিরে আনা হয়েছে আকাশকে। গভীর রাতে পড়া শেষ করে খাওয়া দাওয়ার টেবিলে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচে নামে রূপা আর বৃষ্টি। বসা করে পা রাখতেই থমকে যায় দুই জোড়া চোখ। ড্রয়িং রুমে সোফায় মুখোমুখি বসে আছে বাঁধন আর আকাশ। গভীর মনোযোগে দুজনেই ডুবে আছে মুঠোফোনের স্ক্রিনে। পুরো ঘরে তখন ফ্রি ফায়ার গেমসের ঠাস ঠাস গুলির শব্দ তীব্র প্রতিধ্বনিত তুলছে। আকাশের ভাঙা পায়ের পাশে এলান দিয়ে রাখা স্ক্র্যাচ, বাম হাতে তুলছে সাদা ব্যান্ডেজ, অথচ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। নেশাগ্রস্ত বাচ্চাদের মতো বোধ হয়ে আছে স্ক্রিনে। কোনো কথা না পারিয়ে চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে রূপা। নিঃশব্দে তার পাশের চেয়ারটা টেনে নেয় বৃষ্টি। বাড়ির বাকি সবাই রাতের খাবার খেয়ে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। খেলার উত্তেজনার মাঝে সহসায় চোখ যায় বাঁধনের ডাইনিং টেবিলের দিকে। রূপার বৃষ্টি তখন প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। মুহূর্তেই গেম থেকে লগ আউট করে ফোনটা পকেটে পড়ে নেয় বাঁধন। হঠাৎ সঙ্গীকে থেমে যেতে দেখে
কৃষকণ্ঠে শুধাই আকাশ। কি হলো, বের হয়ে গেলি কেন? খিদে পেয়েছে, চল খেয়ে আছি। সোফা থেকে টেনে তুলে আকাশকে সাবধানে পারে ধরে ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে আসে বাঁধন। টেনে দেওয়া চেয়ারটা বসতেতেই ঠিক বৃষ্টির পাশে জায়গাটা হয় আকাশের। খুব কাছে পাওয়া চেনা পুরুষালী ঘ্রাণে সহসা বুকটা দূরে দূরে করে কেঁপে ওঠে বৃষ্টি। মনের অজান্তে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ পড়ে আকাশের ওপরে। অতর্কিত সেই চাউনিতে চমকে উঠে ঝটপট মাথা তুলে নিচু করে খাবারে মন দেয় সে। অন্যদিকে রূপার ঠিক পাশের খালি চেয়ারটাই গম্ভীর মুখে বসে পড়ে বাঁধন। থমথমে মুখে করে একদম চুপচাপ খাচ্ছে রূপা। তার অবাধ্য মনের ভেতরে তখন কি ঝড় চলছে তা বাইরে থেকে অনুধাবন করা অসম্ভব। চারজন মানুষের নীরবতায় ডাইনিং রুমের আবেহে তখন তার অদ্ভুত নীরবতা নিস্তব্ধতা ভেঙে খাওয়ার মাঝেই নীরবে আর চোখে বৃষ্টির দিকে তাকায় আকাশ। ঠোঁটে কোণে সূক্ষ্ম শ্লেষাত্মক হাসি ফুটিয়ে বাঁধনের দিকে চেয়ে বলে, বাঁধন, আমার না একটা ফুল বিক্রেতাকে ভালো লেগে গিয়েছে ভাই, কসম করে বলছি। মেয়েটা তো সুন্দর যে তাকালে মনে হয় কেউ গমের আটার মতো চাঁদের আলো মিশিয়ে মানুষ বানিয়েছে। কথাটা কান অব্দি পৌঁছানো মাত্রই বিষম খাওয়ার মতো তীব্র হেঁচকে উঠে যায় বৃষ্টির। বিষম খাওয়ার চোটে লাল হয়ে ওঠা বৃষ্টির অবস্থা থেকে তড়িঘড়ি করে গ্লাসে পানির তার মুখের সামনে তুলে ধরে রূপা। আলতো মাথায় হাত বুলিয়ে বাকল কণ্ঠে বলে, ঠিক আছিস তুই? গলা দিয়ে পানিটুকু নামিয়ে আলতো করে হ্যাঁসূচক মাথা নেড়ে বৃষ্টি অন্যদিকে প্লেটের থেকে মাংসের টুকরোটা মুখে পুড়তে পুড়তে আর চোখের রূপার দিকে তাকিয়ে বাঁধনের মুখাবয়বে কঠিন গাম্ভীর্য ফুটে ধাতব কণ্ঠে বলে, আর আমার পছন্দ হয়েছে একটা ডেলিভারি গার্ল, একদম ইউনিক পিস। দূর থেকে দেখলে মনে হয় এলাকার কোনো দুষ্ট ছেলে হেঁটে বেড়াচ্ছে, কাছে গেলেই কেবল বোঝা যায় আরে না, এই তো মেয়ে। কথাটা শোনা মাত্রই দম আটকে বিষম খেয়ে ওঠে রূপা। নিস্তব্ধ ডাইনিং টেবিলে তার কাশির বেগে এতটাই তীব্র শোনাচ্ছে যে ভেতরে থাকা ফুসফুসটাও এই অপবাদের বিরুদ্ধে সজোরে প্রতিবাদ জানাচ্ছে। দুজনের এই নাজেহাল অবস্থা দেখে ঠোঁটের করে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুক ভরা কণ্ঠে বলে আকাশ, কি হয়েছে? কেউ হেঁচকে তুলছিস, আবার কেউ কেসে উঠছিস। তোদের অবস্থা থেকে মনে হচ্ছে কেউ তোদের কোনো গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। কথাটা শোনা মাত্রই বৃষ্টির আর বুঝতে বাকি থাকে না, আকাশ আসলে সবটাই জেনে গিয়েছে। ওই ফুল বিক্রেতা মেয়েটা যে সে নিজেই, সেই সত্যটা আকাশ বেশ ভালো করেই টের পেয়েছে। তবে সত্য জানার আনন্দের চেয়েও আকাশের পরের কথাটার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বৃষ্টির। ফুল বিক্রেতা মেয়েটাকে নাকি ভালো লেগেছে। কত বড় ফ্ল্যাট এই লোকটা! কালই একটা নতুন মেয়েকে নিয়ে দিব্যি বাইকে ঘুরে বেড়ালো, আর আজ একে চোখের সামনে বসে বলেছে তাকে ভালো লেগেছে। ইচ্ছে করছে এখনই সামনে গিয়ে লোকটার মাথার সব চুল টেনে ছিঁড়ে দিতে। অন্যদিকে রূপার অবস্থা আরও বেশি খারাপ, ঠিকমতো একটা স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না সে। পরশুদিন কাদামাখা অবস্থায় লোকটাকে যে তাকে চিনে ফেলেছে সেটা বুঝতে আর বিন্দুমাত্র বাকি থাকে না তার। হঠাৎ করে পুরো শরীরটা কেমন অস্থির লাগছে, আর এক মুহূর্ত এই ডাইনিং টেবিলে বসে থাকলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে। নিজের ভেতরে এই তীব্র অস্বস্তিটুকু কোনো মতো চেপে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে কোনো মতো বলে, বৃষ্টি তুই খা, আমার পেট ভরে গিয়েছে। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ায় না রূপা। চেয়ার ছেড়ে প্রায় এক দৌড়ে সিঁড়ি বেয়ে ঘরের দিকে ছুটে যেতে চায়। আচমকা রূপাকে ওভাবে চলে যেতে দেখে বৃষ্টি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের ভেতরের রাগ আর অস্থিরতা লুকাতে একটা হাবড়ার মতো বোকা হাসি ফুটিয়ে বাঁধনার আকাশের উদ্দেশ্যে বলে, আমারও পেট ভরে গিয়েছে, আপনারা খান। বলেই থালা ঠেলে টেবিল থেকে জলদি কেটে পড়ে বৃষ্টি। দুই বান্ধবীর এমন হন্তদন্ত হয়ে পালানোর দিকে তাকিয়ে ঠোঁট পাকিয়ে এক গম্ভীর বক্র হাসি হেসে বাঁধন আকাশ। খাওয়া শেষে নিজের ঘরে পা রাখতেই থমকে দাঁড়ায় বাঁধন। ঘরে আলো আধারিতে শান্তিতে দেখে বেশ অবাক হয় সে। শুধু তাই না, শান্তা বাঁধনের একটা ব্যবহৃত শার্ট নিজের নাকের কাছে টেনে এনে চোখ জোড়া বুঝে নেয় সে, যেন পরম আবেশে শার্টের বুকে লেগে থাকা ঘ্রাণটুকু নিজের ভেতরে টেনে নিচ্ছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে দরজার চৌকাঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধাই বাঁধন, কি হয়েছে শান্তা, আমার শার্ট ধরেছিস কেন? নিস্তব্ধ করে সহসা বাঁধনের ভারী কণ্ঠে চমকে ওঠে শান্তা। মুহূর্তের মধ্যে হাতের শার্টটা নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলে সোজা হয়ে ঘুরে দাঁড়ায়। সামনাসামনি বাঁধনের তীক্ষ্ণ চাহনির মুখোমুখি হতেই বুকটা ধক করে ওঠে তার। তবে পরেক্ষণেই মুখে ভয়ের একটা নিখুঁত ভান ফুটিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, বাঁধন ভাইয়া, আমি না আসলে। শান্তার আমতামতা করা অলিক অজুহাত শোনার মতো বিন্দুমাত্র ধৈর্য থাকে না বাঁধনের। তপ্ত হাহাকারে মতো ঘরে কোমরটা হাওয়া মারিয়ে সামনে এগিয়ে আসে শান্তার হাত থেকে শার্টটা এক হেঁচকাটানি কেড়ে নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট শার্ট আপ। ফালতু নাটক করার জন্য আমার রুমে ছাড়া অন্য কোনো জায়গা পাসনি তুই, বের হো এখান থেকে। কর্কশ কথাগুলো বিষাক্ত তীরের মতো বুকে পিতলেও খানিকটা পাত্তাই দিল না শান্তা। ভেতরে তীব্র ভয়ে চোরাপালি কাজ করলেও বুকে একরাশ অবাধ্য উন্মাদ সাহস জমিয়ে মুখের উপরে স্বার্থপর কণ্ঠে বলে, এত তাড়া কিসের বাঁধন ভাইয়া? আমি এই ঘরে থাকলে আপনার ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা কি একবার বলবেন?
মুহূর্তে চোয়াল শক্ত হয়ে ওঠে বাঁধনের। চোখের মণি দুটো রাগে অন্ধকার হয়ে আসে। নিজের ভেতরে চরম বিরক্তি আর অবজ্ঞা চেপে ধরে রাজবাড়ি কণ্ঠে বলে, আমাকে জ্ঞান শেখাতে আসিস না শান্তা। তোর এই ফালতু তর্কাতর্কি শোনার মতো মুড আমার নেই। ভালো ভালো রুম থেকে বিদায় হ, নয়তো গাড় ধরে বের করে দিতে বাধ্য হব। আর নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখাবি না। এত বড় অপমানেও দমে যাওয়ার পাত্রী নয় শান্তা, বরং নিষিদ্ধ কোনো আকর্ষণে আরও 2 পা এগিয়েছে। এক বুক দৃঢ়তা নিয়ে চোখ মেলে তাকিয়ে কৌলাকা কণ্ঠে ফিসফিস করে বলে, ছুঁয়ে দেবো, 100 বার ছুঁয়ে দেবো। নিজের ভালোবাসার মানুষের জিনিস আগলে রাখবো না তো কার জিনিস রাখবো? আপনি আটকাতে পারবেন না বাঁধন ভাইয়া। ও প্রত্যাশিত এই আস্পর্ধায় কপালে গভীর ভাঁজের পড়ল বাঁধনের। নিজের দু চোখে চরম বিরক্তি আর আকাশ একরাশ অবিশ্বাস নিয়ে কুঁচকে যাওয়া ভ্রুতে শুধায়, ইউ হোয়াট? মুহূর্তের মধ্যে সমস্ত বাজ বিচার আর সামাজিকতার দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় শান্তার। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনকে। নিষ্প্রাণ পাথরের মতো শক্ত করে বুকের উপরে মাথা চেপে বাকুল কণ্ঠে আওড়িয়ে চলে শান্তা। হোয়াট না বাঁধন ভাইয়া, এটা সত্যি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বাঁধন ভাইয়া, আই জাস্ট লাভ ইউ সো মাচ। সারা শরীরে রাগে রিরি করে ওঠে বাঁধনের। এক ঝটকায় শান্তাকে নিজের শরীরের সব শক্তি দিয়ে সজোরে থাপ্পড় মারে শান্তার গালে। থাপ্পড়ের নির্মম শব্দে পুরো ঘরে নিস্তব্ধতা চোরমার হয়ে গেল। ছিটকে দূরে গিয়ে আছাড় খেয়ে পড়ে শান্তা। মেঝে শক্ত কংক্রিটের মুখ থুবড়ে পড়াই দাঁত দিয়ে ঠোঁটের ভেতরের নরম মাংস কেটে গিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে বের হয়। রাগে ফুসতে ফুসতে রুট কণ্ঠে বলে বাঁধন, তুই আমার বোন শান্তা। আমার কাছে তুই এখনও অনেক ছোট। ছোট মানুষের ভুল হতেই পারে, তবে আজকে যেই কাজটা করলি, নেক্সট টাইম এমন কিছু করলে আই সোয়ার আমি ভুলে যাব তুই আমার বোন। তোকে কি করবো আমি নিজেও জানি না। জাস্ট শাট আপ অ্যান্ড গেট আউট ফ্রম মাই রুম। বিন্দুমাত্র অবাক হয় না শান্তা। তীব্র আঘাতে মাথা ঘুরে গেল তার। মেঝের উপরে পড়ে থাকা ছপছপ কালচে রক্তের দিকে তাকিয়ে পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে পুরো শরীর। কামড়ে ধরে ঠোঁটের ক্ষত থেকে গড়িয়ে পড়া নরম রক্তের স্বাদটা চিপ দিয়ে আলতো করে শুষে নিয়ে ভয়ঙ্কর উন্মাদনায় ধীর পায়ে উঠে দাঁড়ায় শান্তা। যে কালে থাপ্পড় খেয়েছে, প্রচণ্ড আঘাতে নীল হয়ে ফুলে ওঠা সেই মাংসপিণ্ডে নখগুলো গভীরভাবে টেপে দিয়ে নখের ডগায় চামড়ায় মাংসের কোনা আটকে থাকা গাঢ় রক্তের দিকে তাকাই। বিকার ছাড়া ক্ষতবিক্ষত নখগুলো ঠোঁটের ভেতরে পুড়ে দিয়ে কামড়ে ধরে গভীর চুমু খায়। নির্লজ্জের মতো তাকিয়ে দৃঢ়তায় কণ্ঠে বলে, বোন? কিসের বোন বাঁধন ভাইয়া? আমি যেহেতু আপনাকে ভালোবেসেছি, তাহলে বোন থেকে কিভাবে বউ হতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি যতই আমাকে বোকা দিন মারেন, কিন্তু আমি শান্তা আপনাকে নিজে করে ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। হোক সেটা আপোষে কিংবা জোর করে। অবাক করে দিয়ে ঠোঁটের কোণে বিষাক্ত বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। তার ছেলের কণ্ঠে বলে, চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এই জন্মেও তোর হব না, পরের জন্মেও তোর হব না। আমি এই জন্মেও তোর বড় ভাই, পরের জন্মেও তোর বড় ভাই হয়েই থাকবো। উষ্ঠধারে তার ছেলের বিষাক্ত হাসি ফুটিয়ে তোলে শান্তা। হবে কিভাবে? কারণ আপনি রূপাকে পছন্দ করেন, তাই না? কোনোরূপ প্রত্যুত্তর করে না বাঁধন। পলকহীন স্থির নেত্রে চেয়ে থাকে শান্তার পানে। সেই পাথরের নীরবতা দর্শনে অধৈর্য পৈশাচিক উল্লাস ফুটিয়ে শোধায় শান্তা, কি হলো? সত্যি কথা বলছি না? মুখের সাউন্ড অফ হয়ে গেল তাতেই? মস্তক অবনত করে কুমড়ে হেসে ওঠে বাঁধন। অতিথির চরণে শান্তার সন্নিকটে এগিয়ে এসে কয়েক কদম শান্তার কানের কাছে মুখ নিয়ে মাতাল কণ্ঠে বলে, এতই বুঝিস তাহলে জেদ করছিস কেন বোন? ক্রোধে সর্বাঙ্গ রিয়াক্ট করে ওঠে শান্তার। সংশয় পূর্ণতা পায় অন্তরে। এই পুরুষ রূপার মোহে অন্ধ। তীব্র হিংসা ক্ষোভ উদরে উগরে দিয়ে বলে শান্তা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন রূপা আপনার সৎ বোন। গোলাপে উষ্ঠজোড়া গোল করে শোধায় বাঁধন। তো? রাগে ফুঁসে উঠে খুব উগরে দিয়ে বলে শান্তা, লজ্জা শরম কি সব খেয়ে ফেলেছেন? সৎ বোনকে পছন্দ করতে একটুও পাতল না। দ্বিধাহীন চিত্তে 2 দিকে না সুযোগ মাথা নাড়িয়ায় বাঁধন। না। চল শক্ত হয়ে উষ্ঠধার কেঁপে ওঠে শান্তার। বিষাক্ত ফোনা তোলে সাপের মতো হিসিয়ে নিঃশব্দে স্বরে বলে, বাঁধন ভাইয়া, এটা কিভাবে সম্ভব? রূপা আপনার সৎ বোন লাগে? এটা অসম্ভব নয়। 2 হাতে পকেটে গুছিতে এক দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বাঁধন। হিমের মতো শীতলতায় বাতাসের গতি থমকে আসে। বরফ জমা গলায় স্বরে বলে, আমি বুঝে নেব, গেট আউট। পেছনে না হেঁটে মুখোমুখি দাঁড়ায় শান্তা। চোখে কুৎসিত জেদ আর ঠোঁটে নিষ্ঠুর হাসি রেখা ফুটে ওঠে। দাঁতে দাঁত চেপে শোনিত স্বরে বলে, তাহলে আপনিও শুনে রাখুন, কিছু জিনিস পেতে গেলে কিছু দুর্বলতায় আঘাত করতে হয়। প্রয়োজনে আমি তাই করব। দৃষ্টি শুরু করে তাকায় বাঁধন। পাথরের কাঠিন্য ঘরে অক্সিজেন যেন কমে আসে। গলার গভীরে চাপা একটা গর্জন তুলে বলে, রূপাকে আঘাত করবি? বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ায় শান্তা। চোখের মণিতে তপ করে জ্বলে ওঠা ও আগুনের শিখা। যেতে মাথা তুলিয়ে বলে, প্রয়োজন পড়লে তাও করতে পারি। গলার গভীরে হিমশীতল বারো জমিয়ে এক পা এগিয়ে আসে বাঁধন। প্রতিটি শব্দ পিস্তলের গুলির মতো ধারালো করে বলে, বাই হয়ে তোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু রূপার দিকে হাত বাড়ালে কলিজায় ছুরি মারতেও আমি ন্যানো সেকেন্ড ভাববো না।
উষ্ণতার বাঁকে হাসি ফুটিয়ে বিকৃত উন্মাদের দুলে ওঠে শান্তা। ক্ষীণতায় শীষ দেওয়ার মতো সুরে বলে, দেখা যাবে, খেলা শুরু থাকে আজ থেকে, জিতবো তো আমি। দরজার দিকে আঙ্গুল নির্দেশ করে বাঁধন। ঘৃণায় চরম বিষাক্ত মিশ্রণে ঘরটা সংকুচিত হয়ে আসে। কণ্ঠের প্রতিটি বিন্দুতে বিষ ঢেলে বলে, গেট আউট। পরের দিন সকালে হায়দার শেখ ফিরে এলেন। সবার সঙ্গে স্বাভাবিকভাবে হাসি মুখে কথা বলে তিনি বৃষ্টিকে নিয়ে চলে গেলেন। মুহূর্তের মধ্যেই রূপার মনটা যেন পাথর হয়ে গেল। এতদিন বৃষ্টির সঙ্গে সময় কাটাতো, তার উপস্থিতিতে গড়ে ওঠা অদ্ভুত অভ্যাস সবকিছু এক নিমিষেই খুবই শূন্যতায় পরিণত হলো। চারিপাশটা কেমন যেন ফাঁকা লাগছে। বুকের ভেতরে অজানা একটা ছটফটানি নিয়ে তারা হুড়ো করে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপা। এভাবেই কেটে গেল কয়েকটি মাস। এই অল্প সময়ে অনেক কিছু বদলে গেল। বাঁধন এখন প্রায় সব সময় রূপার দিকে নজর রাখে। তার চলাফেরা, কথা বলা, কোথায় হচ্ছে সবকিছুতেই যেন এক অদৃশ্য নিয়ন্ত্রণ। এমনকি ছোট ছোট বিষয় নিয়েও সে অধিকার ফলাতে শুরু করে। বিষয়টা রহমান পরিবারের সবার নজর এড়াই দিই। ভাই হিসেবে শাসন করাটা স্বাভাবিক, কিন্তু বাঁধনের আচরণ যেন এই সীমা অনেক আগে পেরিয়ে গিয়েছে। কখনো কখনো মনে হয় একজন স্বামীও হয়তো তার স্ত্রীর উপরে এতটা কর্তৃত্ব দেখায় না। এই নিয়ে পরিবারের সবার মনেই অস্বস্তি আর সন্দেহর জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত সবাই নিজেদেরই বুঝে নেয় হয়তো ভাই হিসেবে বাঁধন একটু বেশি দায়িত্বশীল, তাই এমন করছে। এদিকে রূপাদের ফাইনাল পরীক্ষা একেবারে দরজায় কড়া নেড়েছে। আর মাত্র কয়েকদিন পরই পরীক্ষা। তবুও সে ডেলিভারি কাজটা চালিয়ে গিয়েছে। নিজের পরিশ্রমের প্রতিটি টাকা জমিয়ে অবশেষে বৃষ্টির কাছে নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের সেই দায় থেকে অবশেষে মুক্ত হয়েছে রূপা। আশ্চর্যের বিষয়, বাঁধন জানত যে রূপা ডেলিভারির কাজ করেছে, কিন্তু সে এ নিয়েও একবারও কোনো প্রশ্ন করেনি, বাধাও দেয়নি। যেন কোনো অজানা কারণে নীরব থাকাকেই সে বেছে নিয়েছিল। বিকালে নরম আলোয় কলেজ ছুটি হলো। নাদিয়া, কেয়া আর বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে রূপা একটি রিকশায় উঠে বসলো। আজ তার মনটা অদ্ভুত রকমের হালকা, কারণ কলেজের আসন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে কবিতা আবৃত্তির জন্য নিজের নাম লিখিয়েছে। বহুদিন পর নিজের কোনো ইচ্ছাকে গুরুত্ব দিতে পেরে তার ভেতরে একটা অন্যরকম আনন্দ কাজ করেছে। রিকশা থেকে নেমে সবার সামনে এসে রূপাকে লক্ষ্য করলো। দারোয়ানকে কোথাও দেখা যাচ্ছে না, হয়তো খেতে গিয়েছে কিংবা ওয়াশরুমে। সে চারিদিকে একবার তাকালো। পুরো জায়গাটা স্বাভাবিকভাবে নির্জন। চারিপাশে কেমন যেন কবরের মতো নিস্তব্ধতা। হালকা বাতাসে গাছের পাতাগুলোকে দুলিয়ে দিচ্ছে, কিন্তু সেই শব্দটুকু যেন নীরবতার ভেতরে দিয়ে হারিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে এই নির্জনতায় রূপার মনকে আরও প্রফুল্ল করে তুলল। সে নিজের অজান্তেই ঠোঁটে ভরা হাসিতে খিলখিল করে উঠল। তারপর দুহাতে সামান্য ছড়িয়ে শিশু শুভ উচ্ছ্বাসে কয়েক পা নিচে উঠল, যেন বহুদিন পর এ নিজের ভেতরে মুক্ত পাখিটাকে আবারও খুঁজে পেয়েছে। খুশিতে নাচতে নাচতে এতটাই মগ্ন হয়ে গেল যে চারিপাশে সবকিছু ভুলে গেল। বুকের ভেতরে জমে থাকা আনন্দটা যেন আজ আর কোনো বাধা মানতে চায় না। মৃদু বাতাসে দুলে উঠেছে হিজাবের প্রান্ত, আর সেই বাতাসের ছন্দে নিজের অজান্তেই ঘুরে ঘুরে নাচছে রূপা। ঠোঁটের কোণে লেগে আছে নিষ্পলক এক হাসি। এক মুহূর্তের পৃথিবীটা যেন শুধু তারই। অন্যদিকে বাড়ির বাগানে হাঁটতে বের হয়েছিল বাঁধন। ভালো লাগছিল না কিছু, তাই একটু নির্জনতায় সময় কাটাতে বাগানে এসেছিল। কিছুক্ষণ হাঁটার পরে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। ঠিক তখনই তার চোখে যায় বাড়ির মূল গেটের দিকে, আর পর মুহূর্তেই থেমে যায় বাঁধন। চোখ বন্ধ করে নিজের ছোট্ট পৃথিবীতে হারিয়ে নাচছে রূপা। নাচের তালে তালে হিজাবটা আলকা হয়ে কাঁধের দিকে নেমে যাচ্ছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। মেয়েটা এতটাই মগ্ন যে তার প্রতিটি ঘূর্ণন, প্রতিটি হাসি, প্রতিটি পানখোলা উচ্ছ্বাস অজান্তে যে কারো হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। অথচ সে নিজেই বুঝতে পারছে না। কেউ একজন নিঃশব্দে তার সেই উচ্ছ্বাসে হারিয়ে যাচ্ছে। নিঃশব্দে এগিয়ে এসে বাঁধন কোনো শব্দ না করে দুই হাত পকেটে ঢুকিয়ে গেটে হেলান দিয়ে দাঁড়ায়। দৃষ্টি স্থির হয়ে থাকে সামনে থাকা অষ্টদশীর দিকে। গম্ভীর নিশ্চুপ সেই দৃষ্টিতে যেন লুকিয়ে আছে শত না বলা কথা। চারিপাশে নিস্তব্ধতা আরও ভারী হয়ে ওঠে, অথচ সেই নীরবতা ভাঙার প্রয়োজনও বোধ করে না বাঁধন। নাচতে নাচতে একসময় গোল হয়ে ঘুরে সামনে তাকাতেই থমকে গেল রূপা। বুকের ভেতরটা পরিচিতিভাবে ধক করে উঠল। বাদামি চোখ জোড়া স্থির হলো গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। পুরুষটির শরীরে জড়িয়ে আছে আকাশি রঙের শার্ট, যার হাতা কোনোই পর্যন্ত গোটানো হাতের নিচে স্পষ্ট হয়ে উঠেছে হৃদয় দুটি বাহু। পরনে ধপধপে সাদা জিন্স, পায়ে সাদা স্নিকার্স, বা হাতে রূপালি ডায়ালের ঘড়ি। বিকালের শেষ আলো এসে পড়েছে তার মুখের এক পাশে, আর অন্য পাশটা ডুবে আছে হালকা ছায়ায়। আলো ছাড়ার সেই মিশেলে মানুষটাকে যেন আরও গভীর, আরও দুর্বোধ্য, আরও মোহনীয় লাগছে। এই পুরুষটাকে এত মোহময় লাগছে কেন? হঠাৎই মস্তিষ্ক কাজ করে রূপার। সে নাচতে আর সবটাই দেখে ফেলেছে বাঁধন। লজ্জার ভয়ে এক মুহূর্ত সময় নেয় না। দুই হাতে ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে ধরা পড়ে যাওয়ার মতো কোনো দুষ্টু বাচ্চার মতো মাথা নিচু করে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। অষ্টাদশীর হঠাৎ দৌড়ে পালিয়ে যাওয়ার মানেটা প্রথমে বুঝতে পারে না বাঁধন,
কপালটা সামান্য কুঁচকে আসে তার। কি হলো? এভাবে দৌড়ে পালালো কেন? কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থাকে সে। তারপরই চোখের সামনে ভেসে ওঠে একটু আগের দৃশ্যটা। চোখ বন্ধ করে প্রাণ খুলে নাচছিল রূপা। আর তাকে দেখা মাত্রই লজ্জায় দৌড়ে পালিয়ে গেল। পরক্ষণেই ঠোঁটের কোণে অজান্তে ফুটে ওঠে এক চিলতে দুষ্টু হাসি। লজ্জা পেয়েছে মনে মনে কথাটা বলেই ধীর পায়ে গেটের বাইরে এসে দাঁড়ায় বাঁধন। একবার চারিপাশে চোখ বুলিয়ে নেয়। আশপাশটা একেবারে নিরিবিলি, মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো। ঠিক সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকে যেখানে কিছুক্ষণ আগেও ঘুরে ঘুরে নাচছিল রূপা। দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থাকে বাঁধন। তারপর হঠাৎই নিজের অজান্তে রূপার নাচের ভঙ্গিটা নকল করে এক পা ঘুরে ওঠে। নিজেই নিজের কাণ্ডে মুচকি হেসে আবারও ঘুরে দাঁড়ায়। পা দুটো যেন আপনা আপনি ছন্দে খুঁজে নেয়। এক পা সামনে, এক পা পেছনে, কাঁধ দুলিয়ে হালকা মাথাটা হালকা ঝাঁকিয়ে ঠিক রূপার মতো করেই নাচতে শুরু করে বাঁধন। নাচতে নাচতেই গলা ছেড়ে গেয়ে ওঠে, যদি চাস মনে করে আমায় বেঁধে রাখ না, ভালোবেসে অক্টোবেশে আমার সাথে চল না। গানের তালে তালে দুই পা স্টাইল করে এগিয়ে যায় বাঁধন। ঠোঁটে কোণে লেগে থাকা একটা দুষ্টু হাসি। তারপর মুখ তুলে তাকায় রূপার ঘরে বারান্দার দিকে। চোখের দৃষ্টিটা মুহূর্তেই নরম হয়ে আসে। বারান্দার দিকে তাকিয়ে আবারও গিয়ে ওঠে। অন্যদিকে বাঁধনকে নিজের করে নেওয়ার জেদটা যেন দিন দিন আরও প্রবল হয়ে উঠেছে শান্তার। কিন্তু কোনোভাবেই পাত্তা দিচ্ছে না বাঁধনের কাছে। যেন রূপার মোহ সম্পূর্ণ অন্ধ হয়ে আছে মানুষটা। শান্তার সামনে থাকুক কিংবা দূরে, তার দৃষ্টি যেন খুঁজে ফেরে শুধু একজনকেই। বাসায় শান্তার বিয়ের কথাও জোরে সোরে চলছে। যে কোনো দিন পাত্রপক্ষ তাকে দেখতে চলে আসতে পারে। বিষয়টা যতই ভাবছে ততই অস্থির হয়ে উঠেছে সে। কারণ নিজের হৃদয়টা যে অনেক আগে বাঁধনের কাছে হার মেনেছে। নিজের মনের একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শান্তা। যেভাবে হোক বাঁধনকে নিজের করেই ছাড়বে সে। কিন্তু কিভাবে? যে পুরুষ তাকে কানাকড়ির সামনে সমান মূল্যও দিচ্ছে না। তাকে নিজে করে পাওয়ার কি এতটাই সহজ? মনটা আরও ভারী হয়ে ওঠে শান্তার। মন খারাপ হলেই তার বেস্ট ফ্রেন্ড তৃষার বাসায় চলে আসে সে। আজও তার ব্যতিক্রম হলো না। চুপচাপ গিয়ে বসে আছে তৃষা ঘরের বিছানায়। মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। ঠিক তখনই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয় তৃষা। মেয়েটা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে চোখ পড়ে বিছানায় বসে থাকা শান্তার দিকে। শান্তার মুখটা দেখে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা তাকে কুড়ি কুড়ি খাচ্ছে। ধীর পায়ে এগিয়ে আসে পাশে বসে শান্তার। কি হয়েছে? তোকে এমনটা মনমরা লাগছে কেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্তা কোনোভাবেই বাঁধনকে নিচের দিকে টানতে পারছি না। আমাকে তো সে বিন্দুমাত্র গুরুত্বই দিচ্ছে না। শান্তার প্রতিটি কথা মন দিয়ে শোনে তৃষা। কারণ বাঁধনকে ঘিরে শান্তার অনুভূতির শুরু থেকে শেষ সবটাই জানা আছে তার। কয়েক মুহূর্ত চুপচাপ কি যেন ভাবতে থাকে সে। তারপর ধীরস্বরে বলে, তার মানে বাঁধন তার সৎবোনের প্রতি আসক্ত? মাথা নেড়ে সম্মতি যায় শান্তা। দোস্ত, কিছুই বুঝতে পারছি না। বাসায় আমার বিয়ের কথা চলছে, যে কোনো সময় পাত্রপক্ষ দেখতে আসবে, অথচ আমার কিছুই ভালো লাগছে না। কিছুক্ষণ চুপ থেকে তৃষা হঠাৎই যেন মাথায় কোনো বুদ্ধি খেলে গেল তার। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে শয়তানি একটা হাসি। চোখ দুটো চিকচিক করে ওঠে অদ্ভুত একটা আনন্দে। শান্তার দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বলে, মন খারাপ করিস না দোস্ত, একটা উপায় আছে। কৌতূহলী দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে বলে শান্তা, কি উপায়? মুচকি হেসে শান্তার দিকে তাকিয়ে বলে তৃষা, তোর কাছে কি বাঁধনের কোনো ছবি আছে? মাথা নেড়ে বলে শান্তা, হ্যাঁ আছে। কেন? ঠোঁটের কোণে শয়তানি হাসিটা আরও গাঢ় করে বলে তৃষা, তাহলে মন দিয়ে শোন। অতঃপর ধীরে ধীরে নিজের পরিকল্পনাটা খুলে বলে তৃষা। কথাগুলো মনোযোগ দিয়ে শোনে শান্তা। পরিকল্পনার শেষটুকু শুনতেই বিস্ময়ে বড় হয়ে যায় তার চোখ। পরক্ষণে আনন্দে জড়িয়ে ধরে তৃষ্ণাকে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, দোস্ত বিশ্বাস কর, এমন বুদ্ধি আমার মাথাতেই আসেনি। তুই সত্যিই অসাধারণ। একজন আরেকজনের দিকে তাকাতেই ঠোঁটের কোণে ফুটে ওঠে একই রকম শয়তানি হাসি। পর মুহূর্তেই ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে দুই বান্ধবীর রহস্যময় হাসি। কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে গভীর ঘুমে তলিয়ে আছে রূপা। ঘুম ভাঙতে দেওয়াল ঘড়ি দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। পাশে ফিরে তাকাতেই কপাল কুঁচকে আসে তার। ক্যান্ডি নেই। মুহূর্তেই ঘুমটা উড়ে যায়। এলোমেলো চুলে বিছানা থেকে উঠে পড়ে রূপা। তাড়াহুড়ো করে পুরো রুম খুঁজতে শুরু করে। বিছানার নিচে টেবিলের পাশে, পর্দার আড়ালে এক কোণ থেকে আরেক কোণে, কিন্তু কোথাও ক্যান্ডির দেখা মেলে না। একই এলোমেলো চুলে তড়িঘড়ি করে নিচে নেমে আসে সে। ড্রয়িং রুমে বসে হাজি রহমানের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে আকাশ। এখন পুরোপুরি সুস্থ হয়েছে সে। অস্থির হয়ে আকাশের সামনে এসে বলে রূপা, ভাইয়া আমার কানটিকে দেখেছ? রূপার এলোমেলো চুল আর ঘুম ভাঙা মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে আসে আকাশে। বিস্মিত কণ্ঠে বলে, না দেখিনি। কিন্তু তুই এমন এলোমেলো চুলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? আকাশের কথার মতো কোনো উত্তর না দিয়েই আবার নিচের রুমে ফিরে আসে রূপা। পুনরায় পুরো ঘর খুঁজে দেখে, কিন্তু এবারও কোথাও ক্যান্ডির দেখা মেলে না। ধপ করে ফ্লোরে বসে পড়েছে। ঠোঁট দুটো অভিমানে ফুলিয়ে চারিপাশে তাকিয়ে বলে, ক্যান্ডি সোনা, কোথায় তুমি?
ঠিক তখনই রুমে প্রবেশ করে রজনী রহমান। ফ্লোরে বসে থাকা রূপাকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসেন তিনি। এলোমেলো চুল আর অস্থির চেহারা দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে রজনী রহমান, কি হয়েছে তোর? এভাবে ফ্লোরে বসে আছিস কেন? আর মাথার চুলের এই অবস্থা কেন? ঠোঁট ফুলিয়ে চোখের জল সামনে নিয়ে অস্পষ্ট স্বরে জবাব দেয় রূপা, ক্যান্ডিকে পাচ্ছি না। রজনী রহমানের হঠাৎ মনে পড়ে যায় একটু আগে খরগোশটাকে তিনি বাঁধনের রুমের করিডোরে দিয়ে যেতে দেখেছিল। তিনি মৃদু হেসে বলেন, ক্যান্ডিকে তো আমি বাঁধনের রুমের দিকে যেতে দেখেছিলাম। কথাটা খুব শোনার সাথে সাথে রূপার দুই চোখ বড় বড় হয়ে ওঠে। বাঁধনের রুমের দিকে? বাঁধনের রুমের মানে? সত্যি সত্যি আবার সে বাঁধনের রুমে ঢুকে পড়েনি তো? এর আগে একবার সে ওখানে গিয়ে বাঁধনের ল্যাপটপটা ভেঙে ফেলেছিল। এখন যদি আবার গিয়ে সে নতুন কিছু তছনছ করে, তবে তার মরণ নিশ্চিত। এক মুহূর্ত আর দেরি করল না রূপা। রজনী রহমানকে কিছু বলার প্রয়োজনও বোধ করল না সে। উস্কো খুস্কো এলোমেলো চলে দৌড়ে শুরু করলো বাঁধনের রুমের দিকে। পেছনে দাঁড়িয়ে রইলেন রজনী রহমান। মেয়ের এমন তাড়াহুড়ো আর বাঁধনের নাম শুনলেই তার অস্থির হয়ে ওঠার ভঙ্গিটা তিনি লক্ষ্য করেন। মেয়েটা যেন ইদানিং তাকে বড্ড বেশি এড়িয়ে চলে। আগের মতো আর মামা মামা বলে জড়িয়ে ধরে না। এই দূরত্ব আর রূপার আচরণে রজনী রহমানের মনে সন্দেহ মেঘে দানা বাঁধতে শুরু করে। বাঁধনের রুমের সামনে এসে দরজায় ফাঁক দিয়ে উকি দেয় রূপা। ভেতরটা নিস্তব্ধ, ছায়াময়। আশেপাশে চোখ বোলালেও কান্ডির কোনো অস্তিত্ব নেই। বুকের ভেতরে ধুকপুক করছে, তবুও অদ্ভুত একটা টানে সাহস সঞ্চয় করে ভেতরে পা রাখে সে। বেডের নিচে টেবিলের কোনায় ওয়ার্ড্রোবের উপরে তন্ন তন্ন করে খোঁজে। হঠাৎই এক মায়াবী মোহনীয় শীষ দেওয়ার শব্দ ভেসে আসে। শব্দটা যেন হাড় হিম করা কোনো সুরের মতো ছড়িয়ে পড়ে ঘরে। শীষের উৎস বাঁধনের বেলকনি। নিঃশব্দে পা টিপে টিপে সেদিকে এগোয় রূপ। বেলকনিতে পা রাখতেই দৃশ্যটা দেখে পাথর হয়ে যায় সে। ছায়ামাখা চোয়ালে বসে আছে বাঁধন, তার কোলেই সেই ল্যাপটপ যা রূপাই কিনে দেওয়া। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো বাঁধনের দুই হাতের মাঝে বন্দি ক্যান্ডি খুব সাবধানে, প্রায় আচ্ছন্ন ভঙ্গিতে খরগোশটার মাথায় সুরসুরি দিয়ে যাচ্ছে। তার চোখ বুজে আছে। রূপার দিকে না তাকিয়ে শীতল গলায় বলে বাঁধন, খুব পুষেছিস দেখি ওকে। কণ্ঠস্বরটা শুনে কেঁপে ওঠে রূপা। পরক্ষণে এক তীব্র বিস্ময় ক্রাশ করে তাকে। লোকটা বুঝতে পারলো কিভাবে? কাপা কাপা গলায় প্রশ্ন করে, আমি এসেছি আপনি বুঝলেন কিভাবে? ধীরগতিতে ঘাড় ঘুরে রূপার দিকে তাকাই বাঁধন। অষ্টাদশীকে দেখেই তার চোখের মনি যেন স্থির হয়ে যায়। আজ রূপা পরেছে হালকা বেগুনি রঙের ফ্রক, স্টাইলের থ্রি পিস সালোয়ার কামিজ। কামিজের ওড়নাটা একই রঙের আভিজাত্য আর প্যান্টের ফ্লোরাল প্রিন্ট তার শরীরে এক ছন্দমায়া ছড়িয়ে দিয়েছে। হাঁটু চামারও লম্বা চুলগুলো এলোমেলো হয়ে তার ঘাড়, মুখে আর কাঁধের উপরে ছড়িয়ে আছে। ঘুমের রেশ কাটেনি চোখে, এক অদ্ভুত নেশা ভরা চাহনি। পৃথিবীর সব মোহ যেন একটা মেয়েকেই মুখেই কেন্দ্রভূত। যতই দেখছে ততই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাঁধন। কিছুক্ষণ পর নিজের ভেতরে অস্থিরতা লুকিয়ে মুখটা পাথরের মতো গম্ভীর করে ফেলে সে। রূপার দিকে তাকিয়ে দৃষ্টি যেন বিদ্ধ করে। চুল এইভাবে এলোমেলো করে ঘুরেছিস কেন? চোখ কসলাতে কসলাতে জবাব দেয় রূপা, ঘুমিয়েছিলাম তো তাই। উঠে দাঁড়ায় বাঁধন। ক্যান্ডিকে কোলে দিয়ে রূপা ঠিক মুখোমুখি হয়ে দাঁড়ায়। শরীর থেকে ভেসে আসা তীব্র পুরুষালী ঘ্রাণ অষ্টাদশী নাকের ভেতরে আছড়ে পড়ে। সেই মোহনীয় উপস্থিতিতে বরাবরের মতোই অবশ হতে থাকে রূপা। তার চোখের গভীরে তাকিয়ে প্রশ্ন করে বাঁধন, পরীক্ষা কবে তোর? মাথা নিচু করে অস্পষ্ট স্বরে জবাব দেয় রূপা, সামনের মাসে 2 তারিখ থেকে। এক মুহূর্ত চোখ থেকে বাঁকা হাসে বাঁধন। কণ্ঠস্বর যেন বিষের মতো ভারী হয়ে আসে। প্রিপারেশন কেমন? নাকি তীর মেরে আর ডেলিভারির কাজ করে শুধু টাকায় আয় করেছিস? হুট করে নিজের গোপন দুটো সত্য শুনে ভয়ে কুঁকড়ে যায় রূপা। অবাক হওয়ার কোনো সুযোগই পায় না সে, কারণ বাঁধনের শোনে দৃষ্টি থেকে কিছুই আড়াল করা সম্ভব নয়। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে বাঁধনের। ক্যান্ডিকে কোলে নিয়ে বেলকনির সামনের দিকে এগিয়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। রূপার চোখে চোখ রেখে শীতল ভারী কণ্ঠে বলে, রূপ, তোকে দেখতে সাধারণ মনে হলেও তুই কিন্তু আসলে সাধারণ মেয়ে নয়। টু আন্ডার এস্টিমেট ইউ ডিড বি আ বিগ মিস্টেক। তোকে সাধারণ ভাবা মানে নিজেকে বোকা প্রমাণ করা। কোনো জবাব দেয় না রূপা। বুকের ভেতরটা ড্রাম বাজিয়ে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তার। প্রতিটি হৃদস্পন্দন যেন পাঁজরে হাত চিরে বেরিয়ে আসতে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে তার। নিতর হয়ে জমে বরফের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। পুনরায় ধীর পায়ে এগিয়ে আসে বাঁধন। অষ্টদশীর নাকের ডোকার গরম নিঃশ্বাস পেলে কর্কশ কণ্ঠে বলে, ইউ আর রিয়েলি গ্রেট অ্যাট আর্চারি। খুব ভালো তীর মারতে জানিস তুই, আমাকে শেখাবেই? অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলে রূপা, আপনি তীর মারা শিখবেন? বাদামি অষ্টাদশীর চোখের ভেতরে জ্বলন্ত দৃষ্টি ফেলে ধারালো কণ্ঠ বলে বাঁধন, শেখাবি? রক্ত হিম হয়ে আছে রূপার। এই পুরুষের চাহনি প্রতিটি স্নায়ুকে যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। পাথরের মতো নিথর দাঁড়িয়ে থাকে সে। চোয়াল শক্ত করে নিষ্ঠুর কণ্ঠে বলে বাঁধন, আর ইউ গোনা আনসার মি? মৃদু কণ্ঠে বলে রূপা,
আপনি কেন তীর মারা শিখবেন? আপনি নিজেই তো গোটা জেলার এসপি, শহরের মানুষ এমনি আপনাকে দেখে কাঁপবে। এক কদম এগিয়ে গিয়ে রূপার অস্বস্তি নিজের ছায়ায় ঢেকে ফেলে বাঁধন। ক্রুকণ্ঠে বলে, ডোন্ট গেট টু স্মার্ট। আরেকবার যদি পাল্টা প্রশ্ন করেছিস তবে চড়িয়ে সপ্তাহ ফেলে দেব। চমকে গিয়ে ঠোঁট ফুলিয়ে ফেলে রূপা। চোখ দুটো জ্বলে টলমল করছে। কাপা কণ্ঠে বলে, আমার ক্যান্ডিকে দিন, চলে যাব। কণ্ঠস্বর নিচে নামিয়ে এবং হিমশীত কণ্ঠে বলে বাঁধন, আই এম নট গিভিং ইট ব্যাক। কেন? রূপা গভীর চোখে বিষাক্ত দৃষ্টি রেখে দীর্ঘণ্ঠে বলে বাঁধন, আই ডোন্ট নিড টু এক্সপ্লেইন মাইসেলফ। সেটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। এখন যা এখান থেকে। দৃঢ় কণ্ঠে বলে রূপা, আমার ক্যান্ডিকে দিন, নিয়ে চলে যাব। বাঁধন চোখের পলকে ক্যান্ডিকে নিজের হাতে তুলে নেয়। শীতল গম্ভীর কণ্ঠে বলে, দেব না। বিস্মিত চোখে তাকিয়ে বলে রূপা, কিন্তু কেন? চোয়াল শক্ত করে ঠোঁটে করে তাচ্ছিলের পাকা হাসি ফুটিয়ে তোলে বাঁধন। গভীর অদ্ভুত একটা দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে বলে, এগেইন প্রশ্ন? তোকে তো যেতে বলেছি, কানে চাইনি? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? জেদি কণ্ঠে বলে রূপা, আমি আমার ক্যান্ডিকে নিয়েই যাব। কথাটা শেষ হতেই ঝড়ের বেগে চাপিয়ে পড়ে বাঁধনের হাতের দিকে। কিন্তু বাঁধন যেন আগেই প্রস্তুত ছিল। বিদ্যুৎ গতিতে হাতটা মাথার উপরে তুলে ধরে সে। ক্যান্ডি এক নিমেষেই রূপার নাগালের বাইরে চলে যায়। তার ছেলের হাসিটা আরও গাঢ় হয়ে ওঠে বাঁধনের ঠোঁটে। ট্রাই টু টেক ইট। নিয়ে যেতে পারলে নিয়ে যা। ক্যান্ডিকে পাওয়ার জন্য একের পর একটা লাফ দিতে থাকে রূপা। এলোমেলো চুলগুলো বারবার মুখের ওপরে এসে পড়ছে, তবুও থামছে না। দুই হাত বারবার উপরে ছুড়ে দিচ্ছে, কিন্তু প্রতিবারই কয়েক ইঞ্চির জন্য ব্যর্থ হয়ে নিচে নেমে আসছে। কাতর কণ্ঠে মিনতি করে বলে, প্লিজ আমার কান্ডিকে দিয়ে দিন। বাঁধন আরও একটু হাত উঁচু করে, চোখে মুখে স্পষ্ট তৃপ্তির ছাপ। ইউ ক্যান রিচ মি। রূপা বারবার লাফিয়ে ক্যান্ডিকে ধরার ব্যর্থ চেষ্টা করেই চলেছে। আর বাঁধন নির্মম আনন্দ নিয়ে ক্যান্ডিকে তার হাতের নাগালের ওপরে ধরে রেখেছে। এই পুরো দৃশ্যটা দূর থেকে হিংসা ভরা চোখে দেখেছে শান্তা। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে মুঠোবন্দি হয়ে যায়। লোকের চাপ নিজের তালুতেই বসে যায়, কিন্তু সে টেরও পায় না। বাঁধনের খোঁজে তার রুমে এসেছিল শান্তা। সেখানে না পেয়ে বেলকনির সামনে দরজার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ে এই দৃশ্য। মুহূর্তে যেন শরীরে রক টকবক করে ফুলে ওঠে। হিংসায় পাথরের মতো স্থির হয়ে যায় সে। দাঁতে দাঁত চেপে বিস্মাকা কণ্ঠে বিড়বিড় করে বলে, খুব আনন্দ করে নিন বাঁধন ভাইয়া। কাল থেকে আপনার জীবনে এন্ট্রি হবে আমার। রূপা, আমি জানি তুইও বাঁধনকে পছন্দ করিস, কিন্তু আফসোস, হারাতে চলেছিস তোর সবচেয়ে প্রিয় মানুষটাকে। তোর সেই প্রিয় মানুষটার হৃদয়ের আসল জায়গাটা দখল করে নিব আমি। জাস্ট আজকের রাতটা ওয়েট কর।